স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছেন খালেদ মুহিউদ্দিন। 9 ঘন্টার ঝটিকা সফর শেষে ঢাকা ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কূটনীতির পাশাপাশি ঘরোয়া রাজনীতির আবহে নতুন মাত্রা দিয়ে গেলেন তিনি। এসব নিয়ে আজকে আলোচনা কেরির দিনে। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কেবিএম মোশাররফ হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা আছে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জনাব কেবিএম মোশাররফ হোসেন, আজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বৈঠক হয়েছে তার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে বলেছেন যে মার্কিন সহযোগিতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিনরা কিভাবে সহযোগিতা করতে পারে আসলে? ধন্যবাদ আপনাকে। বা কি ধরনের সহযোগিতা আমরা চাচ্ছি? আসলে বাংলাদেশে গণতন্ত্রের একটা সংকট দীর্ঘদিন ধরে আমরা উপস্থিতি লক্ষ্য করছি। বিশেষ করে যে গত 5ই জানুয়ারির একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বহু রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং শাসক দলও যে 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে 147টিও আসনও খুব ন্যূনতম ভোটের ব্যবধানে জয়যুক্ত হওয়ার পর থেকে একটি গণতান্ত্রিক সংস্কৃতি নেই বলে এটা বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা বারবার বলে আসছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি আবার এই নির্বাচনকে প্রাথমিক পর্যায়ে বিশ্বের অনেকটা দেশই কিন্তু স্বীকার করে নিতে চায়নি। কিন্তু সময়ের পরিক্রমা আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের গভর্নমেন্টের প্রতি আবার কোন কোন সরকার বহু স্বার্থের বিনিময়ে আবার তাদের সমর্থনও দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু বারবার বলে যাচ্ছে যে আগে আমাদের মূল দরকার যে বাংলাদেশের গণতান্ত্রিক একটা সংস্কৃতি ফিরিয়ে আনা, এর সাথে আমাদের মানবাধিকার, এদের দেশের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের, যে বিএনপি বলছে এবং আছে। তো সুতরাং আমরা মনে করি যে বিশ্বের আজকে আসলে তো এটা বিএনপির স্পেসিফিক কি কারণে বলেছে এটা যেমন বিশ্লেষণ করা কঠিন, কিন্তু আমরা যেটা মনে করি যে বিশ্বের অন্যতম একটি গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে গণতন্ত্র চর্চাটা অব্যাহত আছে। না, কিন্তু সেখানে গণতন্ত্র চর্চা অব্যাহত আছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যে গণতন্ত্র এনে দেওয়ার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেইরকম করে চেষ্টাটা কি আশা করছে কিনা? না, এইটা না। বিএনপি যা চাচ্ছে, যদি একটা বৃহত্তর শক্তি যারা বর্তমান বিশ্বের মোড়ল হিসাবে একটা স্বীকৃত, তারা যদি বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে, এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বারবার কিন্তু আমেরিকা থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হোক, সেই ক্ষেত্রে হয়তো এই সহযোগিতা চেয়েছে। এর অর্থ আমেরিকা যে করে দেবে এইটা বিশ্বাস করার কোনো কারণ নাই। সহযোগিতাটা কি করবে? সহযোগিতা গভর্নমেন্টের উপর প্রেসার কিরকম, যে আপনি জিএসপি বন্ধ করে দিব? না, এইটা না। জিএসপি বন্ধ তো এটা বাংলাদেশের জাতীয় স্বার্থক্ষুণ্ণ নয়, সেখানে তো একটা দলকে সরকার কিভাবে প্রেসার করবে? এটা জনমত তৈরি করার ক্ষেত্রে। আর এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, যুক্তরাষ্ট্র এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, এবং আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা এখন সাউথ এশিয়া যে একটি প্রতিযোগিতা হচ্ছে, সাউথ এশিয়া যে একটি প্রতিযোগিতা হচ্ছে, এই ক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা কিন্তু আমার মনে হয় বিশ্ব, বিশেষ করে আমেরিকার জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। ইতিমধ্যে চীনের যে অর্থনৈতিক শক্তি এবং ভারতের যে বাংলাদেশের প্রতি একটি ব্যাপক প্রভাব, আমার মনে হয় এই দিকে লক্ষ্য রেখে আমেরিকার একটি সহযোগিতা চাওয়া হয়। প্রফেসর শামীম রেজা, আপনি কি মনে করছেন যে কি সহযোগিতা আসলে চাইছে বিএনপি, কি সহযোগিতা আশা করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়? মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কি সহযোগিতা করতে পারে আসলে? না, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ওরকম একদম হাতে ধরে সহযোগিতার তেমন কোনো জায়গা দেখি না। কারণ নির্বাচনে যেটার কথা উনি বললেন, সেই নির্বাচনে অংশগ্রহণের আগেও তো মার্কিন কূটনীতিকরা, ইউরোপিয়ান কূটনীতিকরা বলেছিলেন। প্রফেসর শামীম রেজা, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি আপনার জন্য আবার একটু কোট করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারা আশাবাদী, আমরাও আশাবাদী, মার্কিন সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। না, দেখুন, কোন প্রতিষ্ঠা হবে মানে কথাটা আছে না, প্রতিষ্ঠিত হবে আর পড়ছি, উনি প্রতিষ্ঠিত হবেই বলছেন। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না। একটা অংশ আছে, নিঃসন্দেহে আমাদের তৈরি পোশাক সহ অন্যান্য ব্যাপারে আমাদের একটা স্বার্থ আছে সেখানে, কিন্তু আমাদের এখন অর্থনীতির বহুমুখী, অবশ্যই সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক না পুরোপুরি, তো সেই যুক্তিও খুব একটা টেকে না। আর যে কথা উনি বলছেন যে গণতন্ত্রের প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, এখন যদি আপনি খুব ভালো উদাহরণ না দিয়ে বলি, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাকে ইন্টারভেনশনের প্রতিষ্ঠা করতে পেরেছে, সিরিয়াতে ডেমোক্রাটাইজেশন করতে পারছে দলগুলোর মধ্যে, লিবিয়াতে করতে পেরেছে, কোন জায়গায় পারেনি। কিন্তু এগুলো তো কনফ্লিক্টিং জোনের আমি বিভিন্ন জায়গার উদাহরণ দিলাম। এর বাইরে আমি যদি এখন উল্টা ভাবে বলি যে পাশের দেশ ভারতও তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো সেও তো উদীয়মান শক্তি, তো তাহলে আমি বলবো যে ভারত তাহলে আমার গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার বেশি কাছাকাছি আছে। আসলে আমাদের এখানে এখন যে অবস্থা প্রতিষ্ঠান নির্মাণে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক সমর্থন থাকতে পারে, সে একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র,
পৃথিবীর অনেক পুরনো গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে প্রচলিত। এর বাইরে গত নির্বাচনের উদাহরণ যদি সেখানে টানি, তাহলে তো মোটামুটি বলা চলে যে বিরোধী দল বিএনপি তো যে ধরনের আশ্বাস তখন পেয়েছিল বলে মনে হচ্ছিল ইউরোপিয়ান কূটনীতিকদের কাছ থেকে, মার্কিন কূটনীতিকদের কাছ থেকে, নির্বাচনের পরে তো আমরা সেই আশ্বাসটুকুও খুব একটা লক্ষ্য করিনি, তাই না? বরং পরবর্তীতে মনে হয়েছে যে সমস্ত প্রকল্পের দিকে বর্তমান সরকার এগিয়ে আছে সেই দিকেই বৃহৎ দেশগুলো বা শক্তিগুলোর একটা আগ্রহ আছে। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে বিএনপি ওইভাবে সরাসরি আনুষ্ঠানিক বিরোধী দলে নাই এবং সেই মাঠের বিরোধী দলে আছে, তো সেখানে জন কেরি সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে ঘুরে গেলেন, তাদেরও প্রশাসনের প্রায় শেষ পর্যায়ে। অতএব এই সফরে বিরোধী দলের একজন নেত্রীর সঙ্গে দেখা করছেন, বড় দল একটা বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ, দেখা করছেন, সেটাও তাদের দলের দিক থেকে অন্তত তার একটা আলাদা ভিজিবিলিটির একটা ভ্যালু আছে। আমাদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে আমরা একটা বিরতি দিই। যখন বিরতি থেকে ফিরবো তখন জনাব এবি মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে জন কেরি যে বলে গেলেন এবং তার যে বঙ্গবন্ধুর যে কবর সেটাতে যাওয়া, সরি কবর না, বঙ্গবন্ধুর বাসভবনে যে যাওয়া এবং বলা যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগোচ্ছে, এই মন্তব্যে আপনারা আসলে খুশি কিনা যে বাংলাদেশ দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সেটি একটু আপনাদের কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জন কেরির সফর নিয়ে আমরা কথা বলছিলাম। জন কেরির সফরের মধ্যে আসলে আমরা কি পেলাম, আমরা জন কেরির সফর থেকে কি বার্তা নিলাম? কারণ স্থগিত থাকা জিএসপি চালু করতে আমাদের কূটনীতি কতটা সক্রিয় হলো আমরা তার কিছু বুঝতে পারলাম না। জন কেরির সফর এক্ষেত্রে কোনো অগ্রগতির বার্তা দিল কিনা? জন কেরির আগমনকে তো আমরা স্বাগত জানাই নিশ্চয়ই, এবং এটা খুব জন কেরির আগমনটা এমন একটা সময়ে বাংলাদেশে আসা, এটা খুব তাৎপর্যমণ্ডিত। প্রথমত হচ্ছে আমাদের সুখের মাস আগস্ট মাস, বঙ্গবন্ধু এই মাসেই নিহত হয়েছিলেন সপরিবারে, ঠিক এই মাসেই কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং আজকে এসেই তিনি কিন্তু 32 নম্বরে গিয়েছেন, যেখানে বঙ্গবন্ধুর রক্তাক্ত স্মৃতি আছে এবং তিনি সেখানে স্বাক্ষর করেছেন, বঙ্গবন্ধুর উপর লিখেছেন এবং নিজের কণ্ঠেও বলেছেন, বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন। এই যে বঙ্গবন্ধুর সম্পর্কে তার শ্রদ্ধা, ভালোবাসা এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে তার আশাবাদ, এইটাই তো একটা বার্তা এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও একটা নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। আপনাকে এজেন্ডায় ভিত্তিক কথা বলতে হবে, বাংলাদেশকে বেছে নিলেন কেন? এই উপমহাদেশে তো আরো দেশ ছিল, ভারতে যাচ্ছেন, প্রথম বাংলাদেশে আসছেন। ভারত আর বাংলাদেশের ভূ রাজনীতির ক্ষেত্রে গুরুত্বের দিক থেকে তো ভারত নিশ্চয়ই বড় স্টেট, রাত্রে অবস্থান করবেন আমাদের এখানে, অবস্থান করবে আমাদের এখানে সবাইকে আটকে আমাকে আমি কেন আসছেন এখানে, বাংলাদেশকে কেন বেছে নিয়েছেন? বাংলাদেশকে প্রথমত বাংলাদেশ দৃষ্টি কেটেছে, নজর কেটেছে এক সাম্প্রতিক কিছু ঘটনা। সাম্প্রতিক হচ্ছে আপনার গুলশান হোটেলের ঘটনা, হলিয়াটিজারের ঘটনা, তারপরে আপনার সুলাখিয়ার ঘটনা, তারপরে কল্যাণপুরের ঘটনা। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সরকারের যে সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উগ্রবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স, আপনার নীতি আর আমার নীতি যখন এক হবে তখনই কিন্তু আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, বন্ধুত্ব হবে। এটা আপনাকে অলওয়েজ মনে রাখা উচিত। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা আর আমাদের এজেন্ডা এক এবং অভিন্ন। তারা উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং আমরাও উগ্রবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স। আমরা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি রাজনৈতিক দিক, একটা পলিটিক্যাল রিলেশন, আর হচ্ছে আপনার বাণিজ্যিক সম্পর্ক। পলিটিক্যাল রিলেশন ডেভেলপড হলেই তো বাণিজ্য আসবে। আপনার সৌদি আরবে যখন পলিটিক্যাল রিলেশন ডেভেলপড হলো, তারপরে কিন্তু আমার দেশের শ্রম বাজার অনেকটা খুলে গেছে। এটা আপনাকে অ্যাডমিট করতে হবে, কারণ রিলেশনটাকে পলিটিক্যালি আসতে হবে। না, আমরা দেখছিলাম যে আপনাদের দলের সাধারণ সম্পাদক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারীকে 2 আনার মন্ত্রী বলার পরে, তারপরে মার্কিন যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন তাকে নিয়ে একটি মন্তব্য করার পরে আমরা মনে হচ্ছিল যে সম্পর্কটি কিছুটা শীতল হচ্ছে, সেটি কি আবার উষ্ণ হলো? এই জীবনে মন্তব্য তো কম হয়নি, মন্তব্য অতীতের অনেক মন্তব্য ভুলে যায় মানুষ। আচ্ছা, ফরগেট এন্ড ফরগিভ, বর্তমান নিয়ে কথা বলো। রাইট, যেমন ডক্টর কিসিঞ্জারও তো বলেছিল বাংলাদেশ হলো আপনার
বটমলেস বাস্কেট, তাই না? তাই বলে কি আজকে বাংলাদেশ বটমলেস বাস্কেট, যে আজকে হেনরি কিসিঞ্জারই তো বলতেছে যে বাংলাদেশ এখন সারপ্লাস বাস্কেট। কাজেই এই কথার মধ্যে নেই, সবসময় যে কি কথায় থাকতে হবে। এবং আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি একটি কথা বলেছিলেন, এই কথা সম্পর্কে অবনতি হয়ে গেছে বলে আমার মনে হয় না। আমেরিকা এই নীতিটাকে ফলো করে না। আমেরিকা অলওয়েজ নীতিটাকে ফলো করে তার দেশের স্বার্থ, এবং আমিও আমাদের স্বার্থকে সামনে দেখি। সুতরাং তার দেশের স্বার্থ আমাদের স্বার্থ এক হবে, তখন তার সাথে সম্পর্ক আমার ডেভেলপ করবে। জনাব এবিএম মোশাররফ হোসেন ঢাকা সফর করে যে জন কেরি বলে গেলেন বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগোচ্ছে, এই মন্তব্যে আপনারা খুশি কিনা? বাংলাদেশ এগোচ্ছে বলে আসলে এখানে খুশি আর অখুশি হওয়ার কোনো কিছু না। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরোধিতা ছিল। তৎকালীন আওয়ামী লীগের নির্বাচনে জেতার পর তাদের নেতৃত্বে কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কিন্তু আমেরিকা সাপোর্ট করে। সুতরাং এদের মধ্যে একটা তিক্ততা আছে, এটা আমরা লক্ষ্য করি। এখন হয়তো আমেরিকার যে বর্তমান নেতৃত্ব এবং তার আপনার যে মন্তব্য লিখেছে, সেখানেও আপনি দেখবেন, মানে আজকে যে বক্তব্য দিয়েছে, যে ওই সময় হয়তো আমরা বিরোধিতা করেছিলাম, কিন্তু এখন কালের পরিক্রমে হয়তো সেই অবস্থাতে আমেরিকা নেই। কারণ যে কথাটা হচ্ছে, গ্লোবাল বিশ্বে কিন্তু এখন মানুষ তার স্বার্থটাকে বড় করে দেখে। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে সাউথ এশিয়ায় এখন প্রভাবটা কে বেশি বিস্তার করবে, বিশেষ করে ভারত মহাসাগরে কাদের আধিপত্যটা থাকবে। এখন চীন যেভাবে ভারত মহাসাগরে আধিপত্যটা বিস্তার করছে, চীন থেকে শুরু করে আপনার পাকিস্তান, ইরান পর্যন্ত, এখানে তাদের কিন্তু একটা মিত্র দরকার। সেক্ষেত্রে ভারত সবসময় কিন্তু রাশিয়া বলকে ছিল, এখন কিন্তু আপনি দেখবেন যে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অনেক কাছাকাছি আমেরিকা চলে এসেছে। আজকে বার্মা আমাদের পাশে, বার্মাও কিন্তু চায়নার অনেকটা নিয়ন্ত্রণে আছে, যার জন্য একটা মাত্র জায়গায় এখানে ভারত রাশিয়ার ব্লকে ছিল, সেটা তো মোটামুটি 20 বছর আগে আছে। তারপরে কিন্তু এখনো আপনি লক্ষ্য করবেন, আমরা তো জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র এই অঞ্চলেই হচ্ছে ভারত। না, এখন ইদানিং এটা লক্ষ্য, ইদানিং তার বয়স 15 বছর, কিন্তু ইদানিং তারপরে আপনি এখন দেখবেন ভারত মহাসাগরে এখন নতুন ভাবে যে এই যে একটা নৌ ঘাঁটি স্থাপন করার পর চীনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই দক্ষিণ এশিয়া সম্পর্কে নতুন ভাবতে শুরু করেছে, যার কারণে বাংলাদেশের মতো একটি দরকার। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে বিশ্বের গ্যাস ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটি বিরাট স্বার্থ রয়েছে। আজকে গ্যাসের ক্ষেত্রে শেভরন প্রায় 50% তারাই কিন্তু বাংলাদেশে কন্ট্রোল করে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আপনার সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটি ঘাঁটি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে বর্তমান ক্ষমতা যখন আওয়ামী লীগ আছে, তাদের সাথে একটি সম্পর্ক বজায় রেখে কিন্তু এই স্বার্থগুলি উদ্ধার করতে চায়। কিন্তু আপনারা বিএনপির পক্ষ থেকে চাইতেছেন যে এর মানে গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র একটু সহযোগিতার একটু হাত বাড়ায়, চাইতেই পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় কিন্তু এই বাংলাদেশের যে বর্তমান যে সংকটটা রয়েছে, এইটা কিন্তু সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাড্রেস করে যাচ্ছে যে এই সংকট থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সেই ফয়তাটা নেওয়ার জন্য হয়তো বিএনপি কথাটা বলেছে। প্রফেসর শামরিজা, আমি আরেকটু যোগ করি যে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে মার্কিন যেটা আমাদের প্রাইম মিনিস্টারও কিছুদিন পূর্বে বলেছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা দীর্ঘদিন বলে আসছে তারা যে বাংলাদেশে আইএস আছে, এটা বাংলাদেশকে স্বীকার করতে চাচ্ছে। আজকেও কিন্তু আপনি জন কেরির বক্তব্য আপনি লক্ষ্য করবেন, সে কিন্তু সুধী জনের যে বক্তব্য রেখেছে, সেখানে কিন্তু সে স্পষ্ট বলেছে যে বাংলাদেশে কিন্তু আইএস এর অস্তিত্ব আছে, এটা তাদের কাছে প্রমাণ আছে। সুতরাং আপনার এই তাদের ঠিক এরকম করে বলেছেন কি? হ্যাঁ, আজকে সুধী সমাজ সেইটা বলছে, আইএস এর সংযোগ আছে, প্রমাণ আছে, সেরকম সংযোগ আছে, এটা বলছে। আচ্ছা, ঠিক আছে, সংযোগ আছে। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র আজকে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে গিয়ে যা বলেছেন এবং তার সুধী সমাজের বক্তৃতার মধ্যেও কিন্তু একটা কন্ট্রাডিক্টরি আছে। আমার মনে হয় যে আমরা একটু প্রফেসর শামরিজার কাছে যাই। প্রফেসর শামরিজা, জন কেরি ঘুরে গেলেন, ইংল্যান্ড ক্রিকেট দল আসছে, নিরাপত্তা পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা, এবং তার আগে জনাব আহমদ হোসেন এবং জনাব মোশাররফ হোসেন যেটি বললেন সেই ব্যাপারে আপনার একটা মন্তব্য জানতে চাইবো। এই একটা জিনিস হলো যে তাদের একেবারে ওয়ান টু ওয়ান কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানতে পারছি না। এখানে আমাদের অনুমান করা ছাড়া এবং পূর্বের লক্ষণগুলো মেলানো ছাড়া কোনো পথ নেই। এখানে ব্যাপারটা আমার কাছে 50-50 মনে হয়। একদিকে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনাকে যদি খুব ইতিবাচক ভাবতে চান, তাহলে বিষয়টা এরকম যে আমরা এমন অগ্রগতির পথে এগিয়ে গেছি বা একটা অবস্থায় পৌঁছেছে যে আমাদেরকে ছাড়া যুক্তরাষ্ট্রের আর চলছে না। ব্যাপারটা এখন আমরা সেই পর্যায়ে যাইনি। এখানে একটা বিতর্ক হয় যে আমাদের মানে ভারত ভিত্তিক দক্ষিণ এশিয়া যে নীতিটার কথা আমরা সবসময় খালেদ বলতাম, যে সেখানে বৃহৎ রাষ্ট্র ভারত, বৃহৎ শক্তি ভারত, তার বৈশ্বিক ক্ষমতা অনেক বেশি, অতএব তাকে ভিত্তি করে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এক ধরনের মার্কিনিরা আমাদেরকে যেভাবে দেখে একটা দৃষ্টিভঙ্গি। আর একটা কথা প্রায়শই যেটা আমরা আলাপ করে থাকি, যে এর বাইরে বাংলাদেশকে আলাদা উদীয়মান শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ দেওয়া, এটা একটা দিকে। আর একটা দিকে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে জঙ্গি তৎপরতার যদি বলেন বা চূড়ান্ত সহিংসতা যেগুলো দেখা দিচ্ছে, সেই বিষয়টা আমরা কিন্তু খুব একটা আলোচনা করছি না।
যে কথাটা উনি বললেন যে তার তো একটা গ্লোবাল এজেন্ডা আছে, তার গ্লোবাল এজেন্ডা নিঃসন্দেহে যে দেশে গণতন্ত্র নাই সেখানে সহযোগিতা করা বা এগুলো করা, এগুলো তো তার আছেই সবসময়ের জন্য, কিন্তু তার কিন্তু একটা বৈশ্বিক এজেন্ডা এখন জঙ্গি দমন, বা আপনি যদি বলেন যে ওয়ার এগেইনস্ট যে টেরর আছে, এখন সেই ধরনের কোনো বার্তা তিনি আমাদেরকে দিতে চান কিনা, যে বৈশ্বিক কোনো জোটে তিনি আমাদেরকে অংশগ্রহণ করতে বলেন কিনা, বা আমরা যে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করেছে সরকার যেভাবে চাপে রেখেছে সেটা তার আভ্যন্তরীণ পর্যায়ে সে নিয়ন্ত্রণে রেখেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি সংক্রান্ত গ্লোবাল এজেন্ডার সাথে আমাদের এজেন্ডাটা কোন জায়গায় মিলছে বা কোন জায়গায় মিলছে না, সেই সংক্রান্ত বিষয়ে তার এজেন্ডা আছে কিনা এটা কিন্তু আমরা জানি না। এর বাইরে আপনি যদি খুব খোলাখুলি ভাবে চিন্তা করেন, আমি কিন্তু আবারও আমার কথারই পুনরাবৃত্তি করবো যে নির্বাচন নিয়ে আমরা এত কথা বলি, সেই নির্বাচনে পশ্চিমা দেশের কূটনীতিকরা যে আশ্বাসগুলো দিয়েছিলেন বিরোধী দলকে, পরবর্তী সময় যদি আমি একভাবে খুব একটু চাঁচাছোলা ভাষায় বলি তাহলে অনেকটা হচ্ছে যে মই কেড়ে নেবার মতো, তাই না? পরবর্তীতে কিন্তু এই প্রসঙ্গের আলোচনা খুব বেশি এগোয়নি, বরং সরকার আরো স্থিতিশীল হয়েছে তার কর্মকাণ্ড দিয়ে, তার অন্য কিছু দিয়ে। এ ব্যাপারে খুব একটা তাদের হস্তক্ষেপ করতে আমরা দেখিনি বা কথা বলতে শুনিনি। মাঝে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে কিছু মন্তব্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তীতে সেটা থেকেও তারা সরে আসছে। জিএসপির আলোচনা চলছে, এটা এমন কোনো কিছু না। আমি যে কারণে এর সঙ্গে যোগ করব যে কেরি কিন্তু এখন বিদায়ী প্রশাসনের অংশ, খুব বেশি নেই, কয়েক মাস আছে তাদের এই প্রশাসন একটা, আবার তাদেরও নির্বাচন আছে সেখানে একটা এজেন্ডা থাকতে পারে যে আমাদের বড় যে ডায়াসপোরা গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে, তারা অন্তত 6-7টি রাজ্যে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমি জানি না সংখ্যা কত, পরিসংখ্যান আমাদের হাতে নেই, এবং ইলেকট্রাল কলেজে তাদের আসলে ভূমিকা কত, সেখানে জয়লাভ করার ক্ষেত্রে তাদের ভূমিকা কত। আমি এই কারণে বলছি যে একদিকে আমি যদি একটু সামারি করি ব্যাপারটা, একদিকে আমাদের সাথে অর্থনৈতিক সম্পর্কের যে বিষয়গুলো ছিল সেটা দেওয়া না দেওয়া সেটা তো আছে, আমাদের সাথে তাদের নিয়মিতও কিন্তু কিছু চুক্তি আছে যেটা হয়তো প্রকাশ্য আমরা দেখি না, প্রতিরক্ষা বিষয় বা অন্যান্য বিষয়, এটা আপনিও জানেন নিয়মিতভাবে এটা চলতে থাকে, এটার কোনো ব্যত্যয় হয় না। আর যুদ্ধাপরাধের বিচারের ইস্যু নিয়ে আমাদের কিছু উত্তাপ নিরুত্তাপ দেখা দিয়েছিল, কিছু টানাপোড়েন দেখা দিয়েছিল, সেটাও খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং আমি ওইভাবে বলবো যে নির্বাচন তাদের সামনে, সেখানে আমাদের একটা জনগোষ্ঠী বাস করে, এটা একটা এজেন্ডা। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কিন্তু আমি ওটা অত জোরালো ভাবে দেখতে পাচ্ছি না যে ভারতকে বাদ দিয়ে একেবারে বাংলাদেশ মুখী একেবারে জিওপলিটিক্যাল বা বড় কোনো কিছু। জনাব শামীম রেজা, আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ড একটু শুনতে চাইবো যে আরেকটি ইস্যু, আমি আবার আপনার কাছে এই বিষয়টি নিয়ে ফিরে আসবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। আপনি জানেন ক্লিনটন ফাউন্ডেশনে ডক্টর ইউনূসের চাঁদা দেয়াকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন, এবং যেটি আসলে লিক হয়ে যাওয়া ইমেল থেকে অনেকটা জানা গেছে যে ক্লিনটন ফাউন্ডেশনে এতগুলি টাকা, প্রায় 20 কোটি টাকার মতো, ক্লিনটন 20 কোটি টাকা দেওয়া নিয়ে যে প্রশ্নটি উঠেছে, এবং আপনি জানেন সেই সময় টানাপোড়েনটি নিয়ে আপনি যদি একটু শুরু করেন যে এইটার আসলে এজেন্ডায় কোনো থাকার সম্ভাবনা আছে কিনা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে। আমি এটা আসলে যতটা না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল রেসে এটা একটা এজেন্ডা, কারণ তারা যেটা দাবি করছে যে যখন তিনি ক্যান্ডিডেট মানে সেক্রেটারি অফ স্টেট বা এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যদিও তিনি বলছেন যে ক্লিনটন ফাউন্ডেশনে তখন তিনি ছিলেন না, সেক্রেটারি অফ স্টেট হওয়ার পরে দায়িত্বে ছিলেন না, কিন্তু বলছে যে তার সঙ্গে দেখা করা এবং একটা বড় মাপের ডোনেশন সেখানে দেওয়া, এবং তার পরবর্তীতে আবার হিলারি ক্লিনটনের তাকে এমডি পদে রাখার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করা বা ফোন করা, চিঠি লেখা। আপনি পরের বিষয়গুলো হয়তো বিভিন্ন ভাবে যুক্ত করতে পারেন, এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু টাকা দিয়েছেন সে ব্যাপারে কোনো তারা দ্বিমত পোষণ করছেন না। এবং এই ব্যাপারে ক্লিনটন ফাউন্ডেশনের দিক থেকেও কিন্তু বলা হচ্ছে যে টাকাটা আমরা চাইনি বা অনেকটা দেখা করে বলিনি যে দিতে হবে, এটা ভলান্টারিলি। সুতরাং এটা আপনি যে খুব দ্রুত যদি বলি, যতটুকু না তাদের নির্বাচনে এখন বড় একটা ইস্যু, ততখানি আমাদের এখানে কিভাবে হবে সেটা নির্ভর করে আমরা কিভাবে বিষয়টাকে দেখব। জনাব আহমেদ হোসেন, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের বিষয় নিয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশ সরকারের যে টানাপোড়েন সেটি কি কমেছে বা বেড়েছে? হিলারি ক্লিনটনের সাথে বাংলাদেশের গভর্নমেন্ট টানাপোড়েন এই কথাটা আপনি কি করে বলেন? হিলারি ক্লিনটন তো একটা পার্টির প্রার্থী, আগামী বলেছিলেন যে ডক্টর ইউনূস অনেক তার কথা বন্ধু, বলেছেন আপনি যে আজকে এবং ক্লিনটন ফাউন্ডেশনের তিনি টাকা দিয়েছেন, অনেক কথা বলেছেন। ফরেন সেক্রেটারি যে আসছেন তিনিও তো কাদের মোল্লার ব্যাপারে প্রাইম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন ফাঁসি না দেওয়ার জন্য, তো এটা তো প্রাইম মিনিস্টার মানেননি। তার অর্থ কি এই যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে? সব কথায় আমেরিকা বললে আমি মানলাম, না মানলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ওরা একটা প্রপোজাল দিতে পারে। এখন আজকে অনেকে বলছিলেন আগামীকাল মীর কাসেম আলীর রায় দেওয়া হবে সর্বোচ্চ আদালতে, তার আগে জন কেরি সফর, এটার সাথে কি এটা কোনো সম্পর্ক আছে? এটার সাথে কোনো আদৌ সম্পর্ক নাই, এগুলো ভুয়া কথা, এগুলো ভুয়া কথা। আমরা যদি আত্মপ্রসাদ নেওয়া, ডক্টর ইউনূসের প্রসঙ্গে যদি ফিরে আসি, ডক্টর ইউনূস বাংলা এখন ডক্টর ইউনূস কেন এজেন্ডা হবে? ডক্টর ইউনূস কেন এজেন্ডা হবে? এটা কি কারণ হবে? কোন ঐতিহাসিক কারণে হবে? উনি বাংলাদেশের রাজনীতির কোন নিয়ামক শক্তি, কোন কন্ট্রোলিং পাওয়ার বা পিপলস রিপ্রেজেন্টেটিভ বা কোন ভূমিকা আছে এই যে সন্ত্রাস জঙ্গিবাদের ব্যাপারে? কিন্তু তিনি তো আসলে বাংলাদেশের একজন এমন একজন সিটিজেন যিনি আসলে আমরা দেখেছি এবার অলিম্পিকে তিনি
টর্চ না এতে এতে আমি গর্ববোধ করতে পারি, কিন্তু এই গর্ব আমার সম্পদ হতে পারে, কিন্তু এই সম্পদ বাংলাদেশের কোনো কাজে লাগে না। বুঝছেন না, এই যে সন্ত্রাস, গর্বের জন্য মানুষ কত কিছু করে, সবকিছু তো গর্বের জন্য। আমরা গর্ব করি, আপনাকে নিয়ে আমরা প্রাউড করি, প্রাউড করবো তাকে নিয়ে। কিন্তু আমি আপনাদের কোনো কাজে লাগি না, সেটি তো কাজে লাগবে। ডক্টর ইউনূস আপনাদের এক জিনিস নন, এই যে আপনি কাজ করছেন, আপনি কন্ট্রিবিউট করতেছেন, আপনি কথা দিয়ে বক্তব্য দিয়ে আমাদের হেল্প করতেছেন, আমাদেরকে লাইন আপ করাচ্ছেন, আমাদেরকে কোন লাইনে বক্তব্য দিতে হবে আমাদের কাছ থেকে কথা বের করছেন, জাতিকে জানাচ্ছেন, এটা আপনি হেল্প কন্ট্রিবিউট করছেন না, এটা কন্ট্রিবিউট। সুতরাং জন কেরির আগমনটাই হচ্ছে একটা বার্তা। আচ্ছা, বুঝছেন, এবং এটা আপনাকে বুঝে নিতে হবে। এই যে একটা কথা উনি ভালো বলেছেন, 1-to-1 কি কথা হয়েছে, এবং আমরা দেখেছি জন কেরি যখন বসেছে প্রধানমন্ত্রীর সাথে, তখন দুজন বসে কথা বলছেন, ওটা তো জানা যায়, ওটা তো আমি ফিরাম না, কিন্তু আমাকে বুঝে নিতে হবে জন কেরি যখন এসেছেন নিঃসন্দেহে একটা ইতিবাচক বার্তা নিয়ে এসেছেন। সেই ইতিবাচক বার্তাটাতে এখন কেউ আপনার যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, তখন বিএনপির যে ভাইরা এখানে আছেন তারা তখন খুব আত্মপ্রসাদে খুব মশগুল ছিলেন, এই বুঝি আমরা ক্ষমতায় চলে আসলাম, এই বুঝি ক্ষমতায় চলে আসলাম, কিন্তু তাতে কিন্তু লাভ হয়নি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যখন মোশাররফ ভাইয়ের কাছে ফিরবো, তখন একটা অন্য প্রসঙ্গে আসছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে আপনাদের আগ্রহের বিষয়টি নাকচ করে দিয়েছে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি জনকটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আন্দোলনে আপনাদের সঙ্গে রাজি নন তারা। কিভাবে দেখছেন এই অবস্থান? অ্যাপারেন্টলি বিএনপি কে আসলে কেউই কোনো আন্দোলনে একসঙ্গে নিতে চায় না, এরকমটি মনে হচ্ছে। আওয়ামী লীগ নিতে চায় না, জাতীয় পার্টি নিতে চায় না, এখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটিরও নিতে চায় না, এরকম একটি ইয়ে দেখা যাচ্ছে। আপনারা উপযোজক আগ্রহ প্রকাশ করলাম। আমরা বিরতি নিচ্ছি, মোশাররফ ভাই ফিরছি তারপর পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইছিলাম যে রামপাল বিদ্যুৎ বিরোধী আন্দোলনে আজকে আপনাদের সঙ্গে নেয়ার কথা নাকচ করে দিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর কমিটি, এইটিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে বিএনপি কি তাদের সাথে যেতে চেয়েছিল? এই ধরনের প্রস্তাবও কিন্তু বিএনপি দেয়নি। বিএনপি যে কাজটি করেছে, যে বাম দলের পক্ষ থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে দাবি দেওয়া উত্থাপন করেছিল, সেখানে তারা নৈতিকভাবে একটি সমর্থন দিয়েছে। বাম দল বলছে নৈতিক সমর্থন তারা চায় না, আন্দোলনের নেবে না, এটা বলছে। নৈতিক সমর্থন চায় না এটা বলে, নিতে চায় না কেন? না, এইটা হতে পারে এক একটা দলের এক একটা নিজস্ব আন্দোলনের স্টাইল আছে, নিজস্ব মতবাদ আছে, নিজস্ব ধ্যান ধারণা আছে। সেই ক্ষেত্রে হয়তো তারা কেন এই কথা বলেছে আমি জানি না, কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের একটি, এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কি পরিমাণ আর্থসামাজিক জীবনের উপর প্রভাব বিস্তার করে, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা জাতির সামনে তুলে ধরেছে। আজকে তাদের এই বিএনপির বক্তব্য এবং বাম দলের বক্তব্য অনেকটা কিন্তু একই সুরে হচ্ছে। এই ক্ষেত্রে হয়তো বাম দল চিন্তা করছে যে বিএনপিকে সাথে নিলে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন সারা বাংলাদেশে শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে এই অত্যাচার নির্যাতন কিন্তু থেকে বাম দলও কিন্তু বাদ যায়নি। হয়তো তারা ভেবেছে যে এখন যতটুকু তারা আন্দোলন সংগ্রাম করতে পারছে, বিএনপিকে সাথে নিলে হয়তো মাঠে এইটাও থাকতে পারবে না। আচ্ছা, এইটি আপনার কাছে মনে হচ্ছে? প্রফেসর শামীম রেজাও কি মনে করেন যে এই কারণে আসলে বাম দল? আমার মনে হয় তাই। আমার যেটা মনে হয় যে এমনি নাগরিক আন্দোলনগুলো যখন একটা দলীয় ভিত্তি পায়, সেটার আবার অর্থ অন্যরকম হয়ে দাঁড়ায়। আর যেটা বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিগুলো এই সম্পর্কে দেওয়া হচ্ছে, তার আবার অনেকগুলো মিল রয়েছে এর আগে তেল গ্যাস রক্ষা করে কমিটি যে আর্গুমেন্টস গুলো দিচ্ছিল, অনেক ক্ষেত্রে ভোকাবুলারি গুলো প্রায় একরকম, ভাষাও একরকম। তো এমন হতে পারে, আমি ধারণা করছি যে তারা হয়তো বা ওই জোটে থাকতে চান না, বা তারা হয়তো মনে করেন যে নাগরিক না, এখানে জোটের তো স্যার কোনো কথা না, জোটের না, তারা তাদের মতো থাকবেন। মানে বিএনপি কে, এটা সত্যি কথা, কেউ কাউকে নেওয়া না নেওয়ার প্রসঙ্গ বলছে না, বিএনপিও বলেনি যে আমাদেরকে নিতে হবে, বা এরাও বলছে না তাদের নিতে হবে। তবে এটা নির্ভর করে যারা এই প্রচার অভিযান চালাচ্ছেন তারা কিভাবে এটার কৌশল নির্ধারণ করবেন। আহমদ হোসেন, রামপাল নিয়ে প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছিলেন শনিবার। তো সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে তেমন কোনো প্রশ্ন করেনি নাই, এবং কেউ সরাসরি সমর্থনই জানিয়েছেন। যে 6-7 জন সবাই সমর্থন জানিয়েছেন, সবাই সমর্থনই জানিয়েছেন, একজন দুই একটু প্রশ্ন হয়তো করেছেন, সেটা আবার প্রায় আমেরিকার প্রায় প্রশ্ন বলতে। এই ব্যাপারে কিন্তু সচিব কিন্তু আগে কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি বলেই দিয়েছিলেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই বিষয়ে বাইরে কোনো কোশ্চেন করে, এই বিষয়ে বাইরে প্রশ্ন হবে না, সে ঠিক আছে, কিন্তু সবাই যেটি সমর্থন জানালো, সেই সমর্থন দিয়ে আপনারা আসলে কি বার্তা নিলেন সাংবাদিকদের সমর্থনের মধ্যে? আমার 3টি সাজেশন আছে। একটি সাজেশন হচ্ছে আমাদের মনে কোনো প্রশ্ন নেই, 2 হচ্ছে আমরা প্রশ্ন করতে ভয় পাই, 3 হচ্ছে যে আমরা প্রশ্ন করা না করা দিয়ে আসলে কিছু যায় আসে না। আরেকটা যোগ করেন না, কারণ ওখানে ওই সাংবাদিক আমরা যতটুকু দেখেছি যে সকল সাংবাদিকতার সকল
লেভেলের যে প্রতিনিধিত্ব কিন্তু ওখানে ছিল না। আমরা দেখেছি একটা নির্দিষ্ট শ্রেণীর লোকজনই ওখানে প্রবেশের অনুমতি পেয়েছে। সেটা হতে পারে যারা আমাদের সাথে আপনি এই বক্তব্যটা কিভাবে বলবেন যে খুবই সিলেক্টেড সাংবাদিকদের এটা ওনার বক্তব্যটাকে আমি এখন ডিফার করছি না, এই বক্তব্যটাকে সমর্থন করছি না। এটা ওনার মতো করে উনি দেখেছেন, তাই না? উনি যখন বলবেন ওনার লাইনেই বলবেন। জি। আপনি একটা ভালো পয়েন্ট এখানে এনেছেন যে তেল গ্যাস বিদ্যুৎ, এই যে বাম যারা এটা নিয়ে আন্দোলন করছে, তারা কেন বিএনপি জামাতকে বয়কট করলো? মানে বিএনপি, না, আমার কাছে এটি যৌক্তিক কারণ মনে হচ্ছে যে বিএনপি কে যদি সঙ্গে নেয়, বিএনপির উপর যে অত্যাচার চলছে সেটি তাদের উপরে চলতে পারে, তারা একটি অত্যাচার ইনভেট করবে। না না না, এটা না, বামরা তখন হয়ে যায় মৌলবাদের সহায়ক শক্তি। সেই ভয় মানে মৌলবাদের আপনি জাতীয় স্বার্থে যখন যদি কেউ আন্দোলন করে সেটা মৌলবাদী বিএনপি জামাত একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা গায়ে কেউ লাগাতে চায় না। কাজেই এই জন্য তাদের আন্দোলনটা স্তীমিত হয়ে যেতে পারে, তাদের আন্দোলনের গ্রহণযোগ্যতা কমে যেতে পারে এবং বামরা পচে যেতে পারে। এই জন্য বামরা চায় না যে আমি আমার গায়ে এসে রাজাকার এসে ভর করুক। এই ভয় থেকে তারা এই বিএনপির চেয়ারপারসনের সাংবাদিক সম্পর্কে তারা বর্জন করেছে। এটা কিন্তু এই বর্জন করার মধ্যে দিয়ে একটা বার্তা এসেছে যে তার এটাকে উনি ক্যাশ করতে চেয়েছিলেন বিএনপি, কিন্তু ক্যাশ করতে পারেনি। বিএনপি তো বলে নাই যে উনি বিএনপির নেতৃত্ব বলেন নাই যে উনি বাম দলের সাথে গিয়ে আন্দোলন করবেন। উনি এতদিন ছিলেন রাজনীতিবিদ, হঠাৎ করে পরিবেশবাদী হয়ে গেলেন। গরিবের বিএনপি চেয়ারপারসন ছিলেন রাজনীতিবিদ, জি, হঠাৎ করে পরিবেশবাদী হয়ে গেলেন। এই যে পরিবেশবাদী রাজনীতি হতে পারবে না? হতে পারে, হতে পারে। ডক্টর ইউনূসও হতে পারে। আমি পরিবেশবাদী ও রাজনীতিবিদ হতে পারে, কিন্তু আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে না। এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রেস কনফারেন্স, পলিটিক্যাল প্রেস কনফারেন্স। যেহেতু ইন্ডিয়া এটার সাথে পার্টনার, ইন্ডিয়া যেখানে থাকবে বিএনপি সেখানে থাকবে না। সে বিএনপির চেয়ারপারসন, বিএনপির আমলে ভারতে গ্যাস রপ্তানি করতে চেয়েছিল। বিএনপির আমলে টাটাকে ডেকে এনে ভারী শিল্প যেটি স্টিল মিল, সেটা চুক্তি প্রায় এমওইউ করেছিল বেশ কয়েকবার। বিএনপির আমলে বিএনপি প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়া থাকলে ভারতে গেলেন, তখন সেখানে কথাবার্তা বললেন, এয়ারপোর্টে নামলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করা বললো যে ফারাক্কা নিয়ে কথা হলো, আমি ভুলে গিয়েছিলাম। সুতরাং ক্ষমতায় থাকার সময় কিন্তু ভুলে যান, আর ক্ষমতায় না থাকলে কিন্তু ভারত বিরোধী ট্রাম্প কার্ড, ভারত বিরোধী কার্ডটাকে ব্যবহার করা সবক্ষেত্রে করতে। আপনি মনে করছেন শুধু ভারত বিরোধিতার কারণেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র চাইছে বিএনপির আন্তর্জাতিকভাবে কোনো ফ্রেন্ডলেস এক পার্টি, এখন একমাত্র পাকিস্তান ছাড়া তার কোনো ফ্রেন্ড নাই। মোশাররফ ভাই, আপনি না, এখানে আহমেদ ভাই অত্যন্ত সম্মানের একজন রাজনৈতিক কর্মী। আমরা মনে করি যে দেশের প্রতি, বাংলাদেশের প্রতি একটা দায়িত্ববোধ থাকা উচিত। এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ব্যাপারে কিন্তু বিএনপির পক্ষ থেকে করা যাবে না এটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে বাংলাদেশের সুন্দরবন একটা, এটাকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সুন্দরবনের যে ক্ষতিটা হবে, উনি বলেছে বাংলাদেশের এর চেয়ে যেখানে কম ক্ষতি হয় সেই জায়গায় স্থানান্তরিত করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার জন্য। মোশাররফ ভাই, আপনি কি প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে দেখেছিলেন? আমি ফুল দেখেছি। বেগম জিয়া পরে বলেছেন যে তার কোন কোন কথার জবাব মানে দেয়া হয়নি, কিন্তু আমি কিন্তু প্রেস কনফারেন্সে দেখে আমার কাছে মনে হচ্ছে যে বেগম জিয়ার উত্থাপিত প্রায় সবকটি বিষয় আমি বলি, আমি নিজে শুনেছি। আপনাকে একটা কথা বলি, আপনাদের সাংবাদিকেরও একজন সাংবাদিক এই প্রশ্নটি করেছিল। আপনি ওখানে বলা হয়েছে যে 15% বাংলাদেশের অংশগ্রহণ থাকবে, 15% ইন্ডিয়ার সরকারের অংশগ্রহণ থাকবে, 70% এক্সিম ব্যাংক লোন দেবে, কিন্তু আপনার গ্রান্টার হতে হবে বাংলাদেশকে। খালেদা জি এই প্রশ্ন উত্থাপন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তো এটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন অজ্ঞতাবশত কেউ কেউ এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তিনি বলেছেন গ্যারান্টার হওয়া মানে তো বিনিয়োগ করা নয়, কোন কারণে যদি কোম্পানি ব্যর্থ হয় তখন ক্ষতিপূরণের প্রশ্ন আসবে। না, এটা হলো আমার দেশে, না আমার দেশে আপনি যদি আপনি কখনো ব্যবসা করলে আপনাকে তো যদি আপনি বিনিয়োগ না করলে আপনার সহযোগী আপনার গ্যারান্টার তো হতে হবে। আমার ব্যবসা 50% কেন হবে? আমি 15% ইনভেস্ট করে আমি কেন 50% ব্যবসা দেব? কারণ আপনি 50% এর মালিকানা তো। কারা? 50% এর মালিকানা তো। কিন্তু আমি কি লাইবিলিটি 70% এর আমি লাইবিলিটি দেব? আপনি 70% এর লাইবিলিটি নিচ্ছেন না তো, লাইবেল তারা। আমি গ্যারান্টার। আমি তো গ্যারান্টার। 1 টাকা ধার না নিয়েও গ্যারান্টার হতে পারে না। আমি কেন গ্যারান্টার হব? যদি আপনার একটা বিজনেস ইন্টারেস্ট থাকে, কারণ এই বিদ্যুৎ আপনি কিনছেন মোশাররফ ভাই, এটা যে কোনো বিজনেস আপনি চিন্তা করে দেখেন। আপনি এখানে কেনার ক্ষেত্রে কিন্তু আপনি একটু এখানে ব্যাপারে এই প্রশ্নের জবাব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেননি। এখানে আমাদের পার ইউনিট 8 টাকা 85 পয়সা করে দাম নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন দেয়া আছে না, প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন 8 টাকা 85 মানে 8.85 টাকা করে, মানে 8 টাকা 85 পয়সা নির্ধারণ করা হয়েছে। যে বেগম জিয়া যে বক্তব্য দিয়েছেন তার সম্পূর্ণ অসত্য কথন। তিনি বলেছেন এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারিত হবে কয়লার দামের উপর ভিত্তি করে। এটা এখনো ডিসাইডেড হয় না। আপনি উত্তরটাকে মিথ্যা বলেন, আপনি কেন বলছেন উত্তর দেন
দেন নাই। কারা? বেনজিরও বলেছেন উত্তর দেন নাই। না, না, আমি কিন্তু বলি, উত্তর দিয়েছেন, আপনি বলেন না, না, শেখ হাসিনা না, মিথ্যা উত্তর দিয়েছেন। আমি সেম বলি, জি। সেম আপনি পায়রা যেই বিদ্যুৎ প্লান্ট হচ্ছে সেখানে 3 টাকা কত পয়সা আছে, এখানে কেন 8 টাকা হবে? পায়রা বিদ্যুৎ কোথায়, মানে আমাদের হচ্ছে। আমদানিকৃত কয়লা আর নিজস্ব কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দামের হ্যাঁ, মধ্যে কিন্তু ডিফারেন্স এখানে যে বোঝাটা যাচ্ছে জি। যে আমাদের এখানে আপনার যতটুকু আমরা বুঝতে পারছি যে কয়লাটা ইন্ডিয়া থেকে আসবে, কারণ ইন্ডিয়া থেকে আসবে। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে কয়লা আসবে। হলো বিশ্বের সবচেয়ে নিম্নমানের না, কয়লা। আপনি তো সেখানে সেই কয়লার দাম এটা হতে পারে না। আপনি কয়লা তো আপনি তুলতে দেন না, ফুলবাড়িতে আহমেদ ভাই বাধা দিয়ে কেন, রাখছে, ফুলবাড়ি কয়লা দিয়ে যাচ্ছে না। হচ্ছে কোথায় ফুলবাড়ি কয়লাতে 250 সেটা বড় প্রক্রিয়া, সেটা বড় প্রক্রিয়া, সেটা বড় প্রক্রিয়া। হ্যাঁ। এবং সেটা ওপেন পিট না, সেটা হচ্ছে যে ডিপ শেফট মাইনিং, সেটা 125x2 দুইটা ইউনিটে বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ, 250 মেগাওয়াট। হ্যাঁ, 125x2 দুইটাতে করা হচ্ছে। হ্যাঁ। কিন্তু সেইটা তো আপনি তো কয়লা তুলতে দেন না, আপনি বিদেশ না, থেকে এবং কয়লা সেই কয়লার মান এবং বাংলাদেশের আমাদের যে এই কয়লার মান বিশ্বের মধ্যে অত্যন্ত ভালো কয়লার মধ্যে অন্যতম একটা। না, তা তো বলতে সে ভালো কয়লা তো আপনি তুলতে দিচ্ছেন না। আপনি ভালো পয়েন্ট উঠিয়েছেন। না, আমি ভালো পয়েন্ট না, তুলি, না, কিন্তু না, না, কিন্তু আমি এই পয়েন্টটা তুলতে আপনি চাই যে সাংবাদিক না। আপনি এত বিরোধিতা সত্ত্বেও আপনি রামপালাইটি করতে যাচ্ছেন, আমাদের নিজস্ব কয়লা যেটি ফুলবাড়িতে রয়েছে সেটি আপনি করবেন না কেন? না, আপনি- এদিকে কি আপনি একটা ভালো পয়েন্ট, আপনি শুধু সাংবাদিক আর একজন ভালো ব্যবসায়ীও, আপনি ব্যবসা ভালো বুঝেন। না, না, ব্যবসা ভালো বুঝে, কারণ এটা আপনার পক্ষে গিয়েছে, আপনি এটা বিরোধী না, না, নিয়ে না, আমার পক্ষে ফিরছি না, আপনার না, কাছে। আপনি কোনো কোম্পানির ডাইরেক্টর হলে আপনি বুঝতেন। ফিরে এলাম আজকে বাংলাদেশের প্রফেসর শামীম রেজার কাছে, জানতে চাইবো যে আমরা যারা যখন- কুইক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের সময়, জি আপনার কাছে আসবো, যে বিদ্যুৎ কেন্দ্রের সময় যারা একসময় সমালোচনা করেছেন, তারা জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতির বিষয়টি সামনে এনেছিলেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হলে আমাদের কয়লা দিয়ে বিদ্যুৎ করতে হবে। আজকে আমরা তেলগ্যাস বিদ্যুৎ কেন্দ্র তাদের কাছ থেকে শুনলাম যে তারা আসলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হতেই দিতে চান। আপনি বিষয়টি কিভাবে দেখতে চান? না, খালেদা, কারণ কোনো না কোনো পরিবেশে ক্ষতি হবে। আমি কোনোভাবেই সায়েন্টিফিক এই ডিসকাশন আনতে পারবো না, এটা বৃহৎ ব্যাপার, আমার সেই দক্ষতা বা সেই ইয়েও নাই, পেশাদারিত্ব নাই। কিন্তু আমি যেটুকু বুঝি যে কোনো উন্নয়ন পরিকল্পনার তো একটা ক্ষতিকর দিক থাকেই, আপনি তো একটা কিছুর বিনিময়ে এটা করছেন, এবং সেক্ষেত্রে আপনি আপনার প্রফিটের বিষয়টা দেখেন যে ওই ক্ষতির বিনিময়ে আপনি কি পরিমাণ দীর্ঘমেয়াদী লাভবান হবেন। সেটা সামাজিক অগ্রগতি হতে পারে, অর্থনৈতিক উন্নয়নও সেটা হতে পারে। এখন যে কনসার্নটা হচ্ছে সেটা পরিবেশকে রেখে তার সর্বনিম্ন ক্ষতি করে আমরা কিভাবে এগোবো, এইটাই, এই জায়গাটায় যদি আমরা স্থির হই, আমার মনে হয় যে একেবারে সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত আমাদের এই বিষয়গুলোতে নিতে হবে। এখন আপনি কি পদ্ধতিতে উত্তোলন করবেন, একেবারে পুরো উন্মুক্ত পদ্ধতিতে করবেন নাকি সে বদ্ধ পদ্ধতিতে করবেন, যেটা নিয়ে খালেদা আপনিও মনে আছে যখন সাংবাদিক ছিলেন, জি, রিপোর্ট জি। করেছেন এই বিষয়টা নিয়ে। এখন এই আপনি যে প্রসঙ্গগুলো বলছেন সেটা আমাদের সম্ভবত একটা আলোচনার পরিবেশ বা সিদ্ধান্ত হয়তো লাগবে, আজ হোক কাল হোক, এবং বোঝানোর একটা বিষয় আছে। আমি খুব পুরনো একটা উদাহরণ দিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করি। মানে যে কাপ্তাই প্রকল্পটি, এটা যখন 58 সাল বা 60 সালে করা হয়েছে, কারোর সঙ্গে কি আলোচনা করা হয়েছিল? ওই জনগোষ্ঠী কি জানতো? যারা ওখান থেকে উচ্ছেদ হয়েছে, যখন পানি ভরে গেছে পুরো জায়গাটা, আমরা যেগুলো পড়েছি জেনেছি, এবং সেটা দীর্ঘমেয়াদে একটা রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। এর বড় কারণ হচ্ছে তারা ওই উপরের দু একজন এলিটের সঙ্গে আলাপ করেছেন, হয়তো রাজাদের সঙ্গে আলাপ করেছেন, তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন। ওই যে মানুষগুলো, তাদের সঙ্গে সেখানে আলাপ হয় না, তারা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এখন এই কয়লা কি পদ্ধতিতে তুলবো, কিভাবে ব্যবহার করব, সুন্দরবনের পাশে করলে কতটুকু ক্ষতি হবে বা লাভ হবে, আমি মনে করি যে স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনাকে তো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। কিন্তু প্রফেসর সামনে যে আপনার কাছে কি মনে হয় যে স্থানীয় যারা স্টেক হোল্ডার আছেন তারা মতামত দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দল দিয়ে প্রভাবিত মতামত দেন না? এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি একটু আগে কিন্তু একটা কথা বলছেন যে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন ডেকেছেন, দেখেন এখনকার পরিস্থিতিতে নিঃসন্দেহে একটা লাইভ প্রেস কনফারেন্স হচ্ছে, অবশ্যই সরকার প্রধান হয়তো চাইবেন যে তাকে এমন কোনো বিব্রতকর প্রশ্ন কেউ করুক, এমন লোক হয়তো সেখানে থাকবেন না, এটা তাদের নিজস্ব ব্যবস্থার ব্যাপার কিভাবে কাদেরকে তারা ডাকবেন। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে এই আলোচনায় আপনি যদি এক ধরনের অলিখিত কনসেনসাস তৈরি করেন, আমি আবারও বলছি এটা হচ্ছে সরকার করে দিচ্ছে তা কিন্তু আমি একবারও বলছি না, যেটা গণমাধ্যম, সরকারি নীতি যে মতের প্রতিফলন, এবং যদি বলেন যে জনগণের একটা অংশ, এই কনসেনসাস যদি এইভাবে অলিখিতভাবে তৈরি হয় তাহলে কিন্তু আপনি আলোচনা করতে পারবেন না। আলোচনা সেখানে পরিবেশ তো তৈরি করতে হবে। সরকার যদি মনে করেন যে এখানে একেবারে সবচেয়ে কম ক্ষতি হবে, যেটা প্রধানমন্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করলেন, ঠিক আছে, আমরা তার উপর আস্থা রাখতে চাই, কিন্তু সে আস্থার জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা হলে যে ওই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র হবে না, বা একটু মানুষের মতামত নিলে ওখানে কিছু করা যাবে না। আপনি যেমন জানেন যে অনেক সময় গণশুনানি করে, আমি বলছি না যে একেবারে গণশুনানি করতে হবে, কিন্তু এই আলোচনাগুলো তো প্রয়োজন। আপনি আজকে একটা প্রকল্প নিয়ে যদি আমরা এই অবস্থা হই, তো এখনো তো আপনার হাজার হাজার কিলোওয়াট আপনার বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন পড়বে।
তখন আরো জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনার জন্য বিপুল পরিমাণ আপনার জায়গা নিতে হচ্ছে। আপনি যদি পদ্মা ব্রিজের কথা বলেন, সেখানেও বিপুল পরিমাণে জায়গা আপনার নিতে হচ্ছে। কিন্তু দেখেন ওই জায়গাগুলোতে যে ধরনের একটা নেগোসিয়েশন হয়, একটা আলোচনা হয়, এক ধরনের পুনর্বাসনের ব্যবস্থা হয়, এখানে তো ব্যাপারটা তা না। সুতরাং আমার মূল কথাটা এটা যে এই ক্ষেত্রে যদি আলোচনার পরিবেশের সুযোগ থাকে, এটার ক্ষেত্রে আমি আর বলছি না, কারণ এটা সরকার একটা অবস্থান নিয়েছেন এবং সেটা তারা কি করবেন সেটা তো মোটামুটি তারা স্পষ্ট করেছেন তাদের অবস্থান। কিন্তু এরকম প্রকল্প তো আমাদের আরো হবে এবং সেক্ষেত্রে যে আলোচনা করলেই কিন্তু আমি আহমেদ হোসেন ভাইয়ের কাছে বলতে চাই যে আওয়ামী লীগ আসলে কোনো বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করতে চায় না। আওয়ামী লীগ সরকার এটি প্রমাণ করে দিয়েছে, তারা যে সিদ্ধান্ত যখন যেভাবে নিয়েছে তারা সেই সিদ্ধান্ত পালন করবে। একটি সিদ্ধান্ত আমরা দেখি না আওয়ামী লীগ তার সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছে। ভালো খারাপ আমি কারেক্ট কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। জি, যে আওয়ামী লীগ যে সিদ্ধান্তটা নেই ওই সিদ্ধান্ত থেকে উড্ডু করে না, রাইট, মানে আওয়ামী লীগই যথেষ্ট কোনো কিছু ভালো মন্দ বোঝার ব্যাপারে আর কারো কোনো কিছু বোঝার নাই। যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে আলোচনা করতে গেলে তো একমত হওয়া যেত না, রাইট। সুতরাং যারা যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ক্ষেত্রে, নির্বাচন ঢাকাকে দুই ভাগ করার ক্ষেত্রে সব পার্টিরই একটা সেখানে জনসমর্থনও ছিল। আওয়ামী লীগের এজেন্ডা আছে। আওয়ামী লীগ জনসমর্থন বা জনগণের মতামতটাকে আগে প্রাধান্য দেয়। সুতরাং আমি আমার পার্টি, আমি আমার গভর্নমেন্ট, আমার নেতা শেখ হাসিনা তিনি ডিসিশন নেবেন এবং এই যে আজকে গ্যাস যেটা হচ্ছে আপনার যেটা বললেন যে বিদ্যুৎ কেন যেটা হচ্ছে সুন্দরবন এফেক্টেড হয়ে যাবে, এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। আমি একটা ছোট্ট কথা বলি, যুদ্ধ অপরাধের বিচারের ক্ষেত্রে 2008 সালে আপনাদের এজেন্ডা এটা ছিল, ইশতেহার এটা ছিল। আমি শুধু একটু বলি, ইশতেহার এটা ছিল, আমাকে শেষ করে দিবেন, তারপর আপনি বলবেন। আপনি তো বলবেন, আপনি তো বলার জন্য আপনি বলেন। আপনি জানেন যে বাংলাদেশে এখন গ্যাসের সংকট আছে, কিন্তু আপনার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। হ্যাঁ, আমার যেহেতু গ্যাস নেই, সুতরাং তাহলে আমাকে বিকল্প ব্যবস্থা তো গ্রহণ করতে হবে। আমার এই জন্য কি আমি বসে থাকবো, হাত গুটিয়ে বসে থাকবো, আমি বিদ্যুৎ উৎপাদন করবো না? সেই কারণে বিকল্প হিসাবে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি একটু ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? 2008 সালে আপনাদের যে রাজনৈতিক ইশতেহার ছিল, সেই রাজনৈতিক ইশতেহারে বাংলাদেশের সেই কয়লাগুলি ব্যবহারের স্পষ্ট ঘোষণা আপনাদের ছিল, যেমন ঘোষণা ছিল হচ্ছে যুদ্ধাপরাধের বিচার করার ক্ষেত্রে, এবং সেটির ব্যাপারে আপনাদের একটি কয়লা নীতি করার কথা সেই 2008 সালে, সেটি এখন পর্যন্ত করা হয়নি। এবং আমরা দেশীয় কয়লাগুলিকে অব্যবহৃত দেখছি, আমরা দেখছি ভারতীয় কয়লা দিয়ে এনে আপনারা সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র করতে চান। এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের যে বিষয়টা যেটা, এটা তো 2021 সাল পর্যন্ত আমরা আছি। আমরা যদি ওই পর্যন্ত ক্ষমতা থাকতে পারি, এই সবগুলো বাস্তবায়ন হবে। বাস্তবায়নের জন্য আমাকে টাইম দিতে হবে। আজকে চীন যে পর্যায়ে আসছে 49 সনে ক্ষমতা আসার পরে, কিন্তু আমাকে তো একটা টাইমিং এর ব্যাপার আছে। আমার অ্যাচিভমেন্ট গুলোকে আপনাকে আগে দেখতে হবে। আমাকে এই পর্যন্ত আমার এই গভর্নমেন্টকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট চ্যালেঞ্জিং যত জব করেছে। আপনারা যে বলছেন যে কারোর সাথে আলোচনা করেন না, আপনি বলেন যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে আলোচনা করেন। আমাদের সাথে আলোচনা করেছেন তো, আপনারা ইশতেহার দিয়েছেন, আমরা আপনাদের ভোট দিয়েছি, আপনারা ক্ষমতা এসেছেন 2008 সালে এটা করেছেন। আমাদের সাথে আলোচনা করেছেন। তারপরে পদ্মা সেতু চ্যালেঞ্জিং কাজ, এবং পদ্মা সেতু করতে আপনারা ব্যর্থ হয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নিয়ে তারপরে নিজেরা করেছেন, আমরা সমর্থন আমরা চ্যালেঞ্জিং কাজ, চ্যালেঞ্জিং না। পদ্মা সেতু করতে তো চ্যালেঞ্জ না, আমরা মালয়েশিয়াতে ঘর ঝাড়ু দিয়ে টাকা দিয়েছি। চ্যালেঞ্জিং কিন্তু যারা বিরোধিতা করেছেন, যারা কনস্পিরেসি করেছেন যাতে ওই টাকাটা বাতিল হয়ে যায়, বা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বাতিল হয়ে যায়, লোন বাতিল হয়ে যায়, হ্যাঁ তারাই করেছেন। যারা আরামে আছেন, যাদের কাজ হচ্ছে শুধু বিরোধিতা করা, অনলি বিরোধিতা করা, তারা সব ক্ষেত্রে বিরোধিতা করা, এবং যারা বিরোধিতা করেছে তারা ফেল করেছে। এবং আজকে বিএনপি চেয়ারপারসন ভাই আছেন এখানে, তারা ব্যর্থ হতে হতে সর্বশেষ আসছে এখন সুন্দরবন নিয়ে। সুন্দরবনের সৌন্দর্য হানি হয়ে যাচ্ছে। সুন্দরবন থেকে তো 14 কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা এফেক্ট হবে কিভাবে? এই গভর্নমেন্ট কি সুন্দরবন ধ্বংস করতে চাচ্ছে? আমি আসলে এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত আলাপ করা যেতে পারে, কিন্তু আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। মোশাররফ ভাই, আমরা শেষ আহমেদ ভাই যে কথা বলেছে, একটা কথা কিন্তু আজকে উনি স্বীকার করে নিয়েছে যে আওয়ামী লীগ জনগণ কি চায় এটা ধারে না, নিজেরা তাদের ক্ষমতা প্রয়োজন সেটা তাদের কারণটা আপনি কি, আপনি যে কথাটা বলেছেন যে আজকে বাংলাদেশের 76% হয়ে গেছে, আওয়ামী লীগ মানে নাই। 76% লোক তো তত সরকার চায় নাকি? হ্যাঁ চায়। এটা কিছুদিন আগে মানে সেটা কিভাবে সম্ভব সেই জরিপ করা? প্রথম আলো জরিপ করেছে। প্রথম আলোর জরিপ তো প্রথম আলোর পাঠকদের ক্ষেত্রে, তো প্রথম আলোর পাঠকরা সবসময় এন্টি অ্যাসোসিয়েশন থাকবে না। আপনি জরিপ করেছে, আপনি তো একটা মানদণ্ড তো আপনাকে নির্ধারণ করতে হবে। আজকে বাংলাদেশের এই জরিপ দিয়ে বোঝা গেলে তো ভোটে দরকার নেই। প্রথম আলো তো জরিপ করে দেখিয়েছে যে বিএনপির জামাতের প্রসঙ্গ ছাড়া উচিত, সঙ্গ ছাড়া উচিত। তাদের জরিপের ফলাফল প্রকাশ হয়েছে বেশ কয়েকবার। আপনারা তো সেটিকে জনমত মনে করেন না। বিএনপির সাথে জামাতের আগের
আগের মতো সেই সম্পর্ক কি এখন আছে? আগে কিরকম সম্পর্ক ছিল, এখন কিরকম সম্পর্ক? আমরা যা বলেছি, আমরা তো একটা স্পষ্ট ভাষা বলেছি যে বিএনপির সাথে জামাতের সম্পর্ক হলো শুধু ইলেকশন। যে দলটি নির্বাচন করতে পারবে না সেই দলটির সাথে আপনার শুধু নির্বাচন ভিত্তিক সম্পর্ক, এইটা কে বিশ্বাস করবে? ব্যান করে দেন। আমি ব্যান করতে দরকার নাই, দলটি নির্বাচন করতে হবে না, আপনারা বলছেন নির্বাচন ভিত্তিক সম্পর্ক। আজকে আমলিক এটা রাজনৈতিক খেলা খেলাবার জন্য আজকে জামাতকে জামাতকে ব্যান করে দুক। সুতরাং আজকে আমলিক যে কথাটি বলেছে যে সুন্দরবনে আজকে বাংলাদেশের সকল মানুষ বলছে, বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছে, পরিবেশবিদরা বলছে, গত কালকে আপনার পত্রিকা দেখছেন যে 177টা বিশ্বের সংগঠন ইন্ডিয়াকে অনুরোধ করেছে অর্থ আচ্ছা না দেওয়ার জন্য। আমার মনে হয় যে অনেক কথাই আসলে রামপাল নিয়ে বলা হচ্ছে। আজকে গভর্নমেন্ট সবকিছু শুধু একমাত্র ভারতকে খুশি করার জন্য। ভারত ওইখানে করলে খুশি, ভারতের মানে আদমজিতে করলে ভারতের অসুবিধা কি, বা অন্য যে করলে অসুবিধা কি? আপনার নিশ্চয় মনে আছে বাঁশখালীতে 6 জন লোক মারা গেছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে। ফুলবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না, মাতার বাড়িতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, মুন্সিগঞ্জে হচ্ছে। শুধু শুধু মনে হচ্ছে এরকম না। না সুন্দর, আজকে সুন্দরবন তো বেশি একটা আপনাদের সুন্দরবন তো তৈরি করতে পারবেন না। জনাব মোশাররফ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। প্রফেসর শামীম রেজা, জনাব আহমেদ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। গেলাম আজকে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জন কেরির সফর নিয়ে আমরা কথা বলছিলাম। জন কেরির সফরের মধ্যে আসলে আমরা কি পেলাম, আমরা জন কেরির সফর থেকে কি বার্তা নিলাম? কারণ স্থগিত থাকা জিএসপি চালু করতে আমাদের কূটনীতি কতটা সক্রিয় হলো আমরা তার কিছু বুঝতে পারলাম না। জন কেরির সফর এক্ষেত্রে কোনো অগ্রগতির বার্তা দিল কিনা? জন কেরির আগমনকে তো আমরা স্বাগত জানাই নিশ্চয়ই, এবং এটা খুব জন কেরির আগমনটা এমন একটা সময়ে বাংলাদেশে আসা, এটা খুব তাৎপর্যমণ্ডিত। প্রথমত হচ্ছে আমাদের সুখের মাস আগস্ট মাস, বঙ্গবন্ধু এই মাসেই নিহত হয়েছিলেন সপরিবারে, ঠিক এই মাসেই কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং আজকে এসেই তিনি কিন্তু 32 নম্বরে গিয়েছেন, যেখানে বঙ্গবন্ধুর রক্তাক্ত স্মৃতি আছে এবং তিনি সেখানে স্বাক্ষর করেছেন, বঙ্গবন্ধুর উপর লিখেছেন এবং নিজের কণ্ঠেও বলেছেন, বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন। এই যে বঙ্গবন্ধুর সম্পর্কে তার শ্রদ্ধা, ভালোবাসা এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে তার আশাবাদ, এইটাই তো একটা বার্তা এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও একটা নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। আপনাকে এজেন্ডায় ভিত্তিক কথা বলতে হবে। বাংলাদেশকে বেছে নিলেন কেন? এই উপমহাদেশে তো আরো দেশ ছিল। ভারতে যাচ্ছেন, ভারতে যাচ্ছেন, প্রথম বাংলাদেশে আসছেন। ভারত আর বাংলাদেশের ভূ রাজনীতির ক্ষেত্রে গুরুত্বের দিক থেকে তো ভারত নিশ্চয়ই বড় স্টেট। রাত্রে অবস্থান করবেন আমাদের এখানে, সেখানে অবস্থান করবে, আমাদের এখানে সবাইকে আটকে আমাকে আমি কেন আসছেন এখানে, বাংলাদেশকে কেন বেছে নিয়েছেন? বাংলাদেশকে প্রথমত বাংলাদেশ দৃষ্টি কেটেছে, নজর কেটেছে এক সাম্প্রতিক কিছু ঘটনা। সাম্প্রতিক হচ্ছে আপনার গুলশান হোটেলের ঘটনা, হলিয়াটিজানের ঘটনা, তারপরে আপনার সুলাখিয়ার ঘটনা, তারপরে কল্যাণপুরের ঘটনা। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সরকারের যে সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উগ্রবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স, আপনার নীতি আর আমার নীতি যখন এক হবে তখনই কিন্তু আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, বন্ধুত্ব হবে। এটা আপনাকে অলওয়েজ মনে রাখা উচিত। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা আর আমাদের এজেন্ডা এক এবং অভিন্ন। তারা উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং আমরাও উগ্রবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স। আমরা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি রাজনৈতিক দিক, একটা পলিটিক্যাল রিলেশন, আর হচ্ছে আপনার বাণিজ্যিক সম্পর্ক। পলিটিক্যাল রিলেশন ডেভেলপড হলেই তো বাণিজ্য আসবে। আপনার সৌদি আরবে যখন পলিটিক্যাল রিলেশন ডেভেলপড হলো, তারপরে কিন্তু আমার দেশের শ্রম বাজার অনেকটা খুলে গেছে। এটা আপনাকে অ্যাডমিট করতে হবে, কারণ রিলেশনটাকে পলিটিক্যালি আসতে হবে। না, আমরা দেখছিলাম যে আপনাদের দলের সাধারণ সম্পাদক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারীকে 2 আনার মন্ত্রী বলার পরে, তারপরে মার্কিন যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন তাকে নিয়ে একটি মন্তব্য করার পরে আমরা মনে হচ্ছিল যে সম্পর্কটি কিছুটা শীতল হচ্ছে, সেটি কি আবার উষ্ণ হলো? এই জীবনে মন্তব্য তো কম হয়নি। মন্তব্য, অতীতের অনেক মন্তব্য ভুলে যায় মানুষ। আচ্ছা, ফরগেট এন্ড ফরগিভ, বর্তমান নিয়ে কথা বলো। রাইট। যেমন ডক্টর কিসিঞ্জারও তো বলেছিল বাংলাদেশ হলো যে আপনার বটমলেস বাস্কেট, তাই না? তাই বলে কি আজকে বাংলাদেশ বটমলেস বাস্কেট? যে আজকে হেনরি কিসিঞ্জারই তো বলতেছে যে বাংলাদেশ এখন সারপ্লাস বাস্কেট। কাজেই এই কথার মধ্যে নেই, সবসময় যে কি কথায় থাকতে হবে। এবং আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি একটি কথা বলেছিলেন, এই কথা সম্পর্কের অবনতি হয়ে গেছে বলে আমার মনে হয় না। আমেরিকা এই নীতিটাকে
নীতিকে ফলো করে না। যারা- আমেরিকা অলওয়েজ নীতিটাকে ফলো করে তার দেশের স্বার্থ, এবং আমিও আমাদের স্বার্থকে সামনে দেখি। সুতরাং তার দেশের স্বার্থ আমাদের স্বার্থ যখন এক হবে, তখন তার সাথে সম্পর্ক আমার ডেভেলপ করবে। জনাব এবিএম মোশাররফ হোসেন ঢাকা সফর করে যে জন কেরি বলে গেলেন বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগোচ্ছে, এই মন্তব্যে আপনারা খুশি কিনা? বাংলাদেশ এগোচ্ছে বলে কি না, সাথে আসলে এখানে খুশি আর অখুশি হওয়ার কোনো কিছু না। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরোধিতা ছিল। তৎকালীন আওয়ামী লীগের নির্বাচনে জেতার পর তাদের নেতৃত্বে কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কিন্তু আমেরিকা সাপোর্ট করে। সুতরাং এদের মধ্যে একটা তিক্ততা আছে, এটা আমরা লক্ষ্য করি। এখন হয়তো আমেরিকার যে বর্তমান নেতৃত্ব এবং তার আপনার যে মন্তব্য লিখেছে, সেখানেও আপনি দেখবেন, মানে আজকে যে বক্তব্য দিয়েছে, যে ওই সময় হয়তো আমরা বিরোধিতা করেছিলাম, কিন্তু এখন কালের পরিক্রমে হয়তো সেই অবস্থাতে আমেরিকা নেই। কারণ যে কথাটা হচ্ছে, গ্লোবাল বিশ্বে কিন্তু এখন মানুষ তার স্বার্থটাকে বড় করে দেখে। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে সাউথ এশিয়ায় এখন প্রভাবটা কে বেশি বিস্তার করবে, বিশেষ করে ভারত মহাসাগরে কাদের আধিপত্যটা থাকবে। এখন চীন যেভাবে ভারত মহাসাগরে আধিপত্যটা বিস্তার করছে, চীন থেকে শুরু করে আপনার পাকিস্তান, ইরান পর্যন্ত, এখানে তাদের কিন্তু একটা মিত্র দরকার। সেক্ষেত্রে ভারত সবসময় কিন্তু রাশিয়া বলকে ছিল, এখন কিন্তু আপনি দেখবেন যে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অনেক কাছাকাছি আমেরিকা চলে এসেছে। আজকে বার্মা আমাদের পাশে, বার্মাও কিন্তু চায়নার অনেকটা নিয়ন্ত্রণে আছে, যার জন্য একটা মাত্র জায়গায় এখানে ভারত রাশিয়ার ব্লকে ছিল, সেটা তো মোটামুটি 20 বছর আগে আছে। তারপরও কিন্তু এখনো আপনি লক্ষ্য করবেন, আমরা তো জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র এই অঞ্চলেই হচ্ছে ভারত। না এখন ইদানিং এটা লক্ষ্য করবেন, ইদানিং তার বয়স 15 বছর, কিন্তু ইদানিং তারপর আপনি এখন দেখবেন ভারত মহাসাগরে এখন নতুন ভাবে যে এই যে একটা নৌ ঘাঁটি স্থাপন করার পর চীনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই দক্ষিণ এশিয়া সম্পর্কে নতুন ভাবতে শুরু করেছে, যার কারণে বাংলাদেশের মতো একটি দরকার। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে বিশ্বের গ্যাস ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটি বিরাট স্বার্থ রয়েছে। আজকে গ্যাসের ক্ষেত্রে প্রায় শেভরন প্রায় 50% তারাই কিন্তু বাংলাদেশে কন্ট্রোল করে। তারপর ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আপনার সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটি ঘাঁটি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে বর্তমান ক্ষমতা যখন আওয়ামী লীগ আছে, তাদের সাথে একটি সম্পর্ক বজায় রেখে কিন্তু এই স্বার্থগুলি উদ্ধার করতে চায়। কিন্তু আপনারা বিএনপির পক্ষ থেকে চাইতেছেন যে এর মানে গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র একটু সহযোগিতার হাত বাড়ায়, সেটা সহযোগিতার একটু হাত বাড়ায়, চাইতেই পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিন্তু এই বাংলাদেশের যে বর্তমান যে সংকটটা রয়েছে, এইটা কিন্তু সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাড্রেস করে যাচ্ছে যে এই সংকট থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সেই ফয়তাটা নেওয়ার জন্য হয়তো বিএনপি কথাটা বলেছে। প্রফেসর শামরিজা, আমি আরেকটু যোগ করি যে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে মার্কিন যেটা আমাদের প্রাইম মিনিস্টারও কিছুদিন পূর্বে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা দীর্ঘদিন বলে আসছে তারা যে বাংলাদেশে আইএস আছে, এটা বাংলাদেশ স্বীকার করতে চাচ্ছে। আজকেও কিন্তু আপনি জন কেরির বক্তব্য আপনি লক্ষ্য করবেন, সে কিন্তু সুদীজনের যে বক্তব্য রেখেছে, সেখানে কিন্তু সে স্পষ্ট বলেছে যে বাংলাদেশে কিন্তু আইএস এর অস্তিত্ব আছে, এটা তাদের কাছে প্রমাণ আছে। সুতরাং আপনার এই তাদের ঠিক এরকম করে বলেছেন কিনা? হ্যাঁ, আজকে সুদীর সময় সেইটা বলছে আইএস এর সংযোগ আছে, প্রমাণ আছে, সেরকম সংযোগ আছে, এটা বলছে। আচ্ছা, ঠিক আছে, সংযোগ আছে। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র আজকে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে গিয়ে যা বলেছেন, আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছেন খালেদ মুহিউদ্দিন। 9 ঘন্টার ঝটিকা সফর শেষে ঢাকা ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কূটনীতির পাশাপাশি ঘরোয়া রাজনীতির আবহে নতুন মাত্রা দিয়ে গেলেন তিনি। এসব নিয়ে আজকে আলোচনা কেরির দিনে। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা, আছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জনাব এবিএম মোশাররফ হোসেন, আজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বৈঠক হয়েছে, তার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে বলেছেন যে মার্কিন সহযোগিতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিনরা কিভাবে সহযোগিতা করতে পারে আসলে? ধন্যবাদ আপনাকে। বা কি ধরনের সহযোগিতা আমরা চাচ্ছি? আসলে বাংলাদেশে গণতন্ত্রের একটা সংকট দীর্ঘদিন ধরে আমরা উপস্থিতি লক্ষ্য করছি। বিশেষ করে যে গত 5ই জানুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বহু রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং শাসক দলও যে 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে 147টিও আসনও খুব ন্যূনতম ভোটের ব্যবধানে জয়যুক্ত হওয়ার পর থেকে একটি গণতন্ত্র
গণতান্ত্রিক সংস্কৃতি নেই বলে এটা বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা বারবার বলে আসছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি আবার এই নির্বাচনকে প্রাথমিক পর্যায়ে বিশ্বের অনেকটা দেশই কিন্তু স্বীকার করে নিতে চায়নি। কিন্তু সময়ের পরিক্রমা আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের গভর্নমেন্টের প্রতি আবার কোন কোন সরকার বহু স্বার্থের বিনিময়ে আবার তাদের সমর্থনও দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু বারবার বলে যাচ্ছে যে আগে আমাদের মূল দরকার যে বাংলাদেশের গণতান্ত্রিক একটা সংস্কৃতি ফিরিয়ে আনা, এর সাথে আমাদের মানবাধিকার, এদের দেশের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের, মানে যে বিএনপি বলছে এবং আসছে। তো সুতরাং আমরা মনে করি যে বিশ্বের আজকে আসলে তো এটা বিএনপির স্পেসিফিক কি কারণে বলেছে এটা যেমন বিশ্লেষণ করা কঠিন, কিন্তু আমরা যেটা মনে করি যে বিশ্বের অন্যতম একটি গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে গণতন্ত্র চর্চাটা অব্যাহত আছে। না, কিন্তু সেখানে গণতন্ত্র চেষ্টা অব্যাহত আছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যে গণতন্ত্র এনে দেওয়ার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেইরকম করে চেষ্টাটা কি আশা করছে কিনা? না, এইটা না, বিএনপি যা চাচ্ছে যদি একটা বৃহত্তর শক্তি যারা বর্তমান বিশ্বের মোড়ল হিসাবে একটা স্বীকৃত, তারা যদি বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে, এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বারবার কিন্তু আমেরিকা থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হোক, মানে সেই ক্ষেত্রে এই সহযোগিতা চেয়েছে। এর অর্থ আমেরিকা যে করে দেবে এইটা বিশ্বাস করার কোনো কারণ নাই। সহযোগিতাটা কি করবে? সহযোগিতা গভর্নমেন্টের উপর প্রেসার কিরকম, যে আপনি জিএসপি বন্ধ করে দিব? না, এইটা না, জিএসপি বন্ধ তো এটা বাংলাদেশের জাতীয় স্বার্থক্ষুণ্ণ নয়, সেখানে তো একটা দলকে সরকার কিভাবে প্রেসার করবে? এটা জনমত তৈরি করার ক্ষেত্রে, আর এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, যুক্তরাষ্ট্র এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, এবং আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা এখন সাউথ এশিয়া যে একটি প্রতিযোগিতা হচ্ছে, সাউথ এশিয়া যে একটি প্রতিযোগিতা হচ্ছে, এই ক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা কিন্তু আমার মনে হয় বিশ্ব, বিশেষ করে আমেরিকার জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। ইতিমধ্যে চীনের যে অর্থনৈতিক শক্তি এবং ভারতের যে বাংলাদেশের প্রতি একটি ব্যাপক প্রভাব, আমার মনে হয় এই দিকে লক্ষ্য রেখে আমেরিকার একটি সহযোগিতা চাওয়া হয়। প্রফেসর শামীম রেজা, আপনি কি মনে করছেন যে কি সহযোগিতা আসলে চাইছে বিএনপি, কি সহযোগিতা আশা করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়? মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কি সহযোগিতা করতে পারে আসলে? না, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ওরকম একদম হাতে ধরে সহযোগিতার তেমন কোনো জায়গা দেখি না। কারণ নির্বাচনে যেটার কথা উনি বললেন, সেই নির্বাচনে অংশগ্রহণের আগেও তো মার্কিন কূটনীতিকরা, ইউরোপিয়ান কূটনীতিকরা বলেছিলেন। প্রফেসর শামীম রেজা, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি আপনার জন্য আবার একটু কোট করি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারা আশাবাদী, আমরা আশাবাদী মার্কিন সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। না, দেখুন, কোন প্রতিষ্ঠা হবে মানে কথাটা আছে না, প্রতিষ্ঠিত হবে, আর পড়ছি উনি প্রতিষ্ঠিত হবেই বলছেন। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না। একটা অংশ আছে, নিঃসন্দেহে আমাদের তৈরি পোশাক সহ অন্যান্য ব্যাপারে আমাদের একটা স্বার্থ আছে সেখানে, কিন্তু আমাদের এখন অর্থনৈতিক বহুমুখী, অবশ্যই সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক না পুরোপুরি, তো সেই যুক্তিও খুব একটা টেকে না। আর যে কথা উনি বলছেন যে গণতন্ত্রের প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, এখন যদি আপনি খুব ভালো উদাহরণ না দিয়ে বলি, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাকে ইন্টারভেনশনের প্রতিষ্ঠা করতে পেরেছে, সিরিয়াতে ডেমোক্রাটাইজেশন করতে পারছে দলগুলোর মধ্যে, লিবিয়াতে করতে পেরেছে, কোন জায়গায় পারেনি। কিন্তু এগুলো তো কনফ্লিক্টিং জোনের আমি বিভিন্ন জায়গার উদাহরণ দিলাম। এর বাইরে আমি যদি এখন উল্টা ভাবে বলি যে পাশের দেশ ভারতও তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো সেও তো উদীয়মান শক্তি, তো তাহলে আমি বলবো যে ভারত তাহলে আমার গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো, তার বেশি কাছাকাছি আছে। আসলে আমাদের এখানে এখন যে অবস্থা প্রতিষ্ঠান নির্মাণে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক সমর্থন থাকতে পারে, সে একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, পৃথিবীর অনেক পুরনো গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে প্রচলিত। এর বাইরে গত নির্বাচনের উদাহরণ যদি সেখানে টানি, তাহলে তো মোটামুটি বলা চলে যে বিরোধী দল বিএনপি তো যে ধরনের আশ্বাস তখন পেয়েছিল বলে মনে হচ্ছিল ইউরোপিয়ান কূটনীতিকদের কাছ থেকে, মার্কিন কূটনীতিকদের কাছ থেকে, নির্বাচনের পরে তো আমরা সেই আশ্বাসটুকুও খুব একটা লক্ষ্য করিনি, তাই না? বরং পরবর্তীতে মনে হয়েছে যে সমস্ত প্রকল্পের দিকে বর্তমান সরকার এগিয়ে আছে, সেই দিকেই বৃহৎ দেশগুলো বা শক্তিগুলোর একটা আগ্রহ আছে। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে বিএনপি ওইভাবে সরাসরি আনুষ্ঠানিক বিরোধী দলে নাই এবং সেই মাঠের বিরোধী দলে আছে, তো সেখানে জন কেরি সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে ঘুরে গেলেন, তাদেরও প্রশাসনের প্রায় শেষ পর্যায়ে, অতএব এই সফরে বিরোধী দলের একজন নেত্রীর সঙ্গে দেখা করছেন, বড় দল একটা বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ, দেখা করছেন, সেটাও তাদের দলের দিক থেকে অন্তত তার একটা আলাদা ভিজিবিলিটির একটা ভ্যালু আছে। আমাদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, তার মধ্যে আমরা একটা বিরতি দিই। যখন বিরতি থেকে ফিরবো তখন জনাব এবি মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে জন কেরি
যে বলে গেলেন এবং তার যে বঙ্গবন্ধুর যে কবর সেটাতে যাওয়া, সরি কবর না, বঙ্গবন্ধুর বাসভবনে যে যাওয়া এবং বলা যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগোচ্ছে, এই মন্তব্যে আপনারা আসলে খুশি কিনা যে বাংলাদেশ দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সেটি একটু আপনাদের কাছে শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। বুঝে নিতে হবে। এই যে একটা কথা উনি ভালো বলেছেন, 1 to 1 কি কথা হয়েছে, এবং আমরা দেখেছি জন কেরি যখন বসেছে প্রধানমন্ত্রীর সাথে, তখন দুজন বসে কথা বলছেন। ওটা তো জানা যায়, ওটা তো আমি ফিরাম না, কিন্তু আমাকে বুঝে নিতে হবে জন কেরি যখন এসেছেন নিঃসন্দেহে একটা ইতিবাচক বার্তা নিয়ে এসেছেন। সেই ইতিবাচক বার্তাটাতে এখন কেউ কেউ, আপনার যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন তখন বিএনপির যে ভাইরা এখানে আছেন তারা তখন খুব আত্মপ্রসাদে খুব মশগুল ছিলেন, এই বুঝি আমরা ক্ষমতায় চলে আসলাম, এই বুঝি ক্ষমতায় চলে আসলাম, কিন্তু তাতে কিন্তু লাভ হয়নি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যখন মোশাররফ ভাইয়ের কাছে ফিরবো তখন একটা অন্য প্রসঙ্গে নিয়ে আসছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে আপনাদের আগ্রহের বিষয়টি নাকচ করে দিয়েছে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি জনকটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আন্দোলনে আপনাদের সঙ্গে রাজি নন তারা। কিভাবে দেখছেন এই অবস্থান? অ্যাপারেন্টলি বিএনপি কে আসলে কেউই কোনো আন্দোলনে একসঙ্গে নিতে চায় না, এরকমটি মনে হচ্ছে। আওয়ামী লীগ নিতে চায় না, জাতীয় পার্টি নিতে চায় না, এখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটিরও নিতে চায় না, এরকম একটি ইয়ে দেখা যাচ্ছে। আপনারা উপযোজক আগ্রহ প্রকাশ করলাম। আমরা বিরতি নিচ্ছি, মোশাররফ ভাই ফিরছি তারপর পরে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইছিলাম যে রামপাল বিদ্যুৎ বিরোধী আন্দোলনে আজকে আপনাদের সঙ্গে নেয়ার কথা নাকচ করে দিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর কমিটি, এইটিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে বিএনপি কি তাদের সাথে যেতে চেয়েছিল? এই ধরনের প্রস্তাবও কিন্তু বিএনপি দেয়নি। বিএনপি যে কাজটি করেছে, যে বাম দলের পক্ষ থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে দাবি দেওয়া উত্থাপন করেছিল, সেখানে তারা নৈতিকভাবে একটি সমর্থন দিয়েছে। বাম দল বলছে নৈতিক সমর্থন তারা চায় না, আন্দোলনের নেবে না, এটা বলছে। নৈতিক সমর্থন চায় না এটা বলে না, নিতে চায় না কেন? না, এইটা হতে পারে এক একটা দলের এক একটা নিজস্ব আন্দোলনের স্টাইল আছে, নিজস্ব মতবাদ আছে, নিজস্ব ধ্যান ধারণা আছে। সেই ক্ষেত্রে হয়তো তারা কেন এই কথা বলেছে আমি জানি না, কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের একটি, এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কি পরিমাণ আর্থসামাজিক জীবনের উপর প্রভাব বিস্তার করে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা জাতির সামনে তুলে ধরেছে। আজকে তাদের এই বিএনপির বক্তব্য এবং বাম দলের বক্তব্য অনেকটা কিন্তু একই সুরে হচ্ছে। এই ক্ষেত্রে হয়তো বাম দল চিন্তা করছে যে বিএনপিকে সাথে নিলে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন সারা বাংলাদেশে শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে এই অত্যাচার নির্যাতন কিন্তু থেকে বাম দলও কিন্তু বাদ যায়নি। হয়তো তারা ভেবেছে যে এখন যতটুকু তারা আন্দোলন সংগ্রাম করতে পারছে, বিএনপিকে সাথে নিলে হয়তো মাঠে এইটাও থাকতে পারবে না। আচ্ছা, এইটি আপনার কাছে মনে হচ্ছে? প্রফেসর শামীম কি মনে করেন যে এই কারণে আসলে বাম দল? আমার মনে হয় তাই। আমার যেটা মনে হয় যে এমনি নাগরিক আন্দোলনগুলো যখন একটা দলীয় ভিত্তি পায়, সেটার আবার অর্থ অন্যরকম হয়ে দাঁড়ায়। আর যেটা বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিগুলো এই সম্পর্কে দেওয়া হচ্ছে, তার আবার অনেকগুলো মিল রয়েছে এর আগে তেল গ্যাস রক্ষা করে কমিটি যে আর্গুমেন্টস গুলো দিচ্ছিল, অনেক ক্ষেত্রে ভোকাবুলারি গুলো প্রায় একরকম, ভাষাও একরকম। তো এমন হতে পারে, আমি ধারণা করছি যে তারা হয়তো বা ওই জোটে থাকতে চান না, বা তারা হয়তো মনে করেন যে নাগরিক না, এখানে জোটের তো স্যার কোনো কথা না, বলা জোটের না, তারা তাদের মতো থাকবেন। মানে বিএনপি কে, এটা সত্যি কথা, কেউ কাউকে নেওয়া না নেওয়ার প্রসঙ্গ বলছে না, বিএনপিও বলেনি যে আমাদেরকে নিতে হবে, বা এরাও বলছে না তাদের নিতে হবে। তবে এটা নির্ভর করে যারা এই প্রচার অভিযান চালাচ্ছেন তারা কিভাবে এটার কৌশল নির্ধারণ করবেন। আহমদ হোসেন, রামপাল নিয়ে প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছিলেন শনিবার, তো সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে সে তেমন কোনো প্রশ্ন করেনি নাই, এবং কেউ কেউ সরাসরি সমর্থনই জানিয়েছেন। যে 6-7 জন সবাই সমর্থন জানিয়েছেন, সবাই সমর্থনই জানিয়েছেন, একজন দুই একটু প্রশ্ন হয়তো করেছেন, সেটা আবার প্রায় আমেরিকা প্রায় প্রশ্ন বলতে। এই ব্যাপারে কিন্তু সচিব কিন্তু আগে কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি বলেই দিয়েছিলেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই বিষয়ে বাইরে কোনো কোশ্চেন করে, এই বিষয়ে বাইরে প্রশ্ন হবে না, সে ঠিক আছে, কিন্তু সবাই যেটি সমর্থন জানালো, সেই সমর্থন দিয়ে আপনারা আসলে কি বার্তা নিলেন সাংবাদিকদের সমর্থনের মধ্যে? আমার 3টি সাজেশন আছে। একটি সাজেশন হচ্ছে আমাদের মনে কোনো প্রশ্ন নেই, 2 হচ্ছে আমরা প্রশ্ন করতে ভয় পাই, 3 হচ্ছে যে আমরা প্রশ্ন করা না করা দিয়ে আসলে কিছু যায় আসে না। আরেকটা যোগ করেন না কেন, ওখানে ওই সাংবাদিক আমরা যতটুকু দেখেছি যে সকল সাংবাদিকতার সকল লেভেলের যে প্রতিনিধিত্ব কিন্তু ওখানে ছিল না। আমরা দেখেছি একটা নির্দিষ্ট শ্রেণীর লোকজনই ওখানে প্রবেশের অনুমতি পেয়েছে। যারা আমাদের সাথে এই বক্তব্য বলবেন
যে খুবই সিলেক্টেড সাংবাদিকদের এটা ওনার বক্তব্যটাকে আমি এখন ডিপার করছি না, এই বক্তব্যটাকে আর সমর্থন করছি না। এটা ওনার মতো করে উনি দেখেছেন, তাই না? উনি যখন বলবেন ওনার লাইনেই বলবেন। জি। আপনি একটা ভালো পয়েন্ট এখানে এনেছেন যে তেল গ্যাস বিদ্যুৎ, এই যে বাম যারা এটা নিয়ে আন্দোলন করছে, তারা কেন বিএনপি জামাতকে বয়কট করলো? মানে বিএনপি না, আমার কাছে এটি যৌক্তিক কারণ মনে হচ্ছে যে বিএনপি কে যদি সঙ্গে নেয়, বিএনপির উপর যে অত্যাচার চলছে সেটি তাদের উপরে চলতে পারে, তারা একটি অত্যাচার ইনভেট করবে। না না না, এটা না, বামরা তখন হয়ে যায় মৌলবাদের সহায়ক শক্তি। সেই ভয়, মানে মৌলবাদের সহায়ক- আপনি জাতীয় স্বার্থে যখন যদি কেউ আন্দোলন করে সেটা সুতরাং মৌলবাদী এবং সহায়ক এখন শক্তি হবে। বিএনপি এই জামাত একটা সরলীকরণ করা দুর্গন্ধ। কিন্তু ঠিক না। বিএনপি জামাত একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা গায়ে কেউ লাগাতে চায় না। কাজেই এই জন্য তাদের আন্দোলনটা স্তীমিত হয়ে যেতে পারে, তাদের আন্দোলনের গ্রহণযোগ্যতা কমে যেতে পারে এবং বামরা পচে যেতে পারে। এই জন্য বামরা চায় না যে আমি আমি আমার গায়ে এসে রাজাকার এসে ভর করুক। এই ভয় থেকে তারা এই বিএনপির চেয়ারপারসনের সাংবাদিক সম্মেলনকে তারা বর্জন করেছে। এটা এটা কিন্তু এই বর্জন করার মধ্য দিয়ে কিন্তু একটা বার্তা এসেছে যে তার এটাকে উনি ক্যাশ করতে চেয়েছিলেন বিএনপি, কিন্তু ক্যাশ করতে পারেনি। বিএনপি তো বলে নাই যে সে উনি বিএনপির নেতৃত্ব বলেন নাই যে উনি বাম দলের সাথে গিয়ে আন্দোলন করবেন। উনি এতদিন ছিলেন রাজনীতিবিদ, হঠাৎ করে পরিবেশবাদী হয়ে গেলেন। কি গরিবের বিএনপি চেয়ারপারসন ছিলেন রাজনীতিবিদ, জি। হঠাৎ করে পরিবেশবাদী হয়ে গেলেন। এই যে পরিবেশবাদী রাজনীতি হতে পারবে না, না? হতে পারে, হতে পারে। ডক্টর ইনুসও হতে না, পারে। আমি পরিবেশবাদী ও রাজনীতিবিদ না, না, দুটোই হতে হতে পারে, চাই। কিন্তু আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে না। এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রেস কনফারেন্স, পলিটিক্যাল প্রেস কনফারেন্স। যেহেতু ইন্ডিয়া এটার সাথে পার্টনার, ইন্ডিয়া যেখানে থাকবে বিএনপি সেখানে থাকবে না। সে বিএনপির কেন? বিএনপির আমলে ভারতে গ্যাস রপ্তানি করতে চেয়েছিল। বিএনপির আমলে টাটাকে ডেকে এনে ভারী শিল্প, যেটি স্টিল মিল, সেটা চুক্তি প্রায় MOU করেছিল বেশ কয়েকবার। বিএনপির আমলে বিএনপি প্রধানমন্ত্রী যখন কিন্তু ইন্ডিয়া থাকলে ভারতে গেলেন, তখন সেখানে কথাবার্তা বললেন, এয়ারপোর্টে নামলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করা বললো যে ফারাক্কা নিয়ে কথা হলো, মানে আমি ভুলে গিয়েছিলাম। সুতরাং সেইটি ঠিক আছে, ক্ষমতায় থাকার সময় কিন্তু ভুলে যান, আর ক্ষমতায় না থাকলে কিন্তু ভারত বিরোধী ট্রাম্প কার্ড, যে ভারত বিরোধী কার্ডটাকে ব্যবহার করা সবক্ষেত্রেই করতে আপনি মনে করছেন শুধু ভারত বিরোধিতার কারণেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র চাইছে না বেগম জিয়া? বিএনপির আন্তর্জাতিকভাবে কোনো ফ্রেন্ডলেস এক পার্টি এখন একমাত্র। এবং তার সুধী সমাজের বক্তৃতার মধ্যেও কিন্তু একটা কন্ট্রাডিক্টরি আছে। আমার মনে হয় যে আমরা একটু প্রফেসর শামরেজের কাছে যাই। প্রফেসর শামরেজ, জন কেরি ঘুরে গেলেন, ইংল্যান্ড ক্রিকেট দল আসছে, নিরাপত্তা পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা, এবং তার আগে জনাব আহমদ হোসেন এবং জনাব মোশাররফ হোসেন যেটি বললেন সেই ব্যাপারে আপনার একটা মন্তব্য জানতে চাইবো। এই জন কেরির একটা জিনিস হলো যে ভালো দেখা তাদের একেবারে ওয়ান টু ওয়ান কি আলোচনা হয়েছে সেটা তো আর আমরা জানতে পারছি না। এখানে আমাদের অনুমান করা ছাড়া এবং পূর্বের লক্ষণগুলো মেলানো ছাড়া কোনো পথ নেই। এখানে ব্যাপারটা আমার কাছে 50-50 মনে হয়। একদিকে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনাকে যদি খুব ইতিবাচক ভাবতে চান, তাহলে বিষয়টা এরকম যে আমরা এমন অগ্রগতির পথে এগিয়ে গেছি বা একটা অবস্থায় পৌঁছেছে যে আমাদেরকে ছাড়া যুক্তরাষ্ট্রের আর চলছে না। ব্যাপারটা এখন আমরা সেই পর্যায়ে যাইনি। এখানে একটা বিতর্ক হয় যে আমাদের মানে ভারত ভিত্তিক দক্ষিণ এশিয়া যে নীতিটার কথা আমরা সবসময় খালেদ বলতাম, যে সেখানে বৃহৎ রাষ্ট্র ভারত, বৃহৎ শক্তি ভারত, তার বৈশ্বিক ক্ষমতা অনেক বেশি, অতএব তাকে ভিত্তি করে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এক ধরনের মার্কিনীরা আমাদেরকে যেভাবে দেখে একটা দৃষ্টিভঙ্গি। আর একটা কথা প্রায়শই যেটা আমরা আলাপ করে থাকি, যে এর বাইরে বাংলাদেশকে আলাদা উদীয়মান শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ দেওয়া, এটা একটা দিকে। আর একটা দিকে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে জঙ্গি তৎপরতার যদি বলেন বা চূড়ান্ত সহিংসতা যেগুলো দেখা দিচ্ছে, সেই বিষয়টা আমরা কিন্তু খুব একটা আলোচনা করছি না। যে কথাটা উনি বললেন যে তার তো একটা গ্লোবাল এজেন্ডা আছে, তার গ্লোবাল এজেন্ডা নিঃসন্দেহে যে দেশে গণতন্ত্র নাই সেখানে সহযোগিতা করা বা এগুলো করা, এগুলো তো তার আছেই সবসময়ের জন্য। কিন্তু তার কিন্তু একটা বৈশ্বিক এজেন্ডা এখন জঙ্গি দমন, বা আপনি যদি বলেন যে ওয়ার এগেইনস্ট যে টেরর আছে। এখন সেই ধরনের কোনো বার্তা তিনি আমাদেরকে দিতে চান কিনা, যে বৈশ্বিক কোনো জোটে তিনি আমাদেরকে অংশগ্রহণ করতে বলেন কিনা, বা আমরা যে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করেছে সরকার যেভাবে চাপে রেখেছে সেটা তার আভ্যন্তরীণ পর্যায়ে সে নিয়ন্ত্রণে রেখেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি সংক্রান্ত গ্লোবাল এজেন্ডার সাথে আমাদের এজেন্ডাটা কোন জায়গায় মিলছে বা কোন জায়গায় মিলছে না, সেই সংক্রান্ত বিষয়ে তার এজেন্ডা আছে কিনা এটা কিন্তু আমরা জানি না। এর বাইরে আপনি যদি খুব খোলাখুলি ভাবে চিন্তা করেন, আমি কিন্তু আবারও আমার কথারই পুনরাবৃত্তি করবো, যে নির্বাচন নিয়ে আমরা এত কথা বলি, সেই নির্বাচনে পশ্চিমা দেশের কূটনীতিকরা যে আশ্বাসগুলো দিয়েছিলেন বিরোধী দলকে, পরবর্তী সময় যদি আমি একভাবে খুব একটু চাচাছোলা ভাষায় বলি, তাহলে অনেকটা হচ্ছে যে মই কেড়ে নেবার মতো, তাই না? পরবর্তীতে কিন্তু এই প্রসঙ্গের আলোচনা খুব বেশি এগোয়নি, বরং সরকার আরো স্থিতিশীল হয়েছে তার কর্মকাণ্ড দিয়ে, তার অন্য কিছু দিয়ে। এ ব্যাপারে খুব একটা তাদের হস্তক্ষেপ করতে আমরা দেখিনি বা কথা বলতে শুনিনি। মাঝে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে কিছু মন্তব্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তীতে সেটা থেকেও তারা সরে আসছে। জিএসপির আলোচনা চলছে, এটা এমন কোনো কিছু না। আমি যে কারণে এর সঙ্গে যোগ করব যে কেরি কিন্তু এখন বিদায়ী প্রশাসনের অংশ,
খুব বেশি নেই, কয়েক মাস আছে তাদের এই প্রশাসন একটা। আবার তাদেরও নির্বাচন আছে সেখানে একটা এজেন্ডা থাকতে পারে যে আমাদের বড় যে ডায়াসপোরা গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে, তারা অন্তত 6-7টি রাজ্যে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমি জানি না সংখ্যা কত, পরিসংখ্যান আমাদের হাতে নেই, এবং ইলেকট্রাল কলেজে তাদের আসলে ভূমিকা কত, সেখানে জয়লাভ করার ক্ষেত্রে তাদের ভূমিকা কত। আমি এই কারণে বলছি যে একদিকে আমি যদি একটু সামারি করি ব্যাপারটা, একদিকে আমাদের সাথে অর্থনৈতিক সম্পর্কের যে বিষয়গুলো ছিল সেটা দেওয়া না দেওয়া সেটা তো আছে, আমাদের সাথে তাদের নিয়মিতও কিন্তু কিছু চুক্তি আছে যেটা হয়তো প্রকাশ্য আমরা দেখি না, প্রতিরক্ষা বিষয় বা অন্যান্য বিষয়, এটা আপনিও জানেন, নিয়মিতভাবে এটা চলতে থাকে, এটার কোনো ব্যত্যয় হয় না। আর যুদ্ধাপরাধের বিচারের ইস্যু নিয়ে আমাদের কিছু উত্তাপ নিরুত্তাপ দেখা দিয়েছিল, কিছু টানাপোড়েন দেখা দিয়েছিল, সেটাও খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং আমি ওইভাবে বলবো যে নির্বাচন তাদের সামনে, সেখানে আমাদের একটা জনগোষ্ঠী বাস করে, এটা একটা এজেন্ডা। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কিন্তু আমি ওটা অত জোরালো ভাবে দেখতে পাচ্ছি না যে ভারতকে বাদ দিয়ে একেবারে বাংলাদেশ মুখী একেবারে জিওপলিটিক্যাল বা বড় কোনো কিছু। জনাব শামীম রেজা, আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ড একটু শুনতে চাইবো যে আরেকটি ইস্যু, আমি আবার আপনার কাছে এই বিষয়টি নিয়ে ফিরে আসবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। আপনি জানেন ক্লিনটন ফাউন্ডেশনে ডক্টর ইউনূসের চাঁদা দেওয়াকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন, এবং যেটি আসলে লিক হয়ে যাওয়া ইমেল থেকে অনেকটা জানা গেছে যে ক্লিনটন ফাউন্ডেশনে এতগুলি টাকা, প্রায় 20 কোটি টাকার মতো, ক্লিনটন 20 কোটি টাকা 20 কোটি টাকা দেওয়া নিয়ে যে প্রশ্নটি উঠেছে, এবং আপনি জানেন সেই সময় টানাপোড়েনটি নিয়ে আপনি যদি একটু শুরু করেন যে এইটার আসলে এজেন্ডায় কোনো থাকার সম্ভাবনা আছে কিনা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে। আমি এটা আসলে যতটা না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল রেসে এটা একটা এজেন্ডা, কারণ তারা যেটা দাবি করছে যে যখন তিনি ক্যান্ডিডেট মানে সেক্রেটারি অফ স্টেট বা এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যদিও তিনি বলছেন যে ক্লিনটন ফাউন্ডেশনে তখন তিনি ছিলেন না, সেক্রেটারি অফ স্টেট হওয়ার পরে দায়িত্বে ছিলেন না, কিন্তু বলছে যে তার সঙ্গে দেখা করা এবং একটা বড় মাপের ডোনেশন সেখানে দেওয়া, এবং তার পরবর্তীতে আবার হিলারি ক্লিনটনের তাকে এমডি পদে রাখার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করা বা ফোন করা, চিঠি লেখা। আপনি পরের বিষয়গুলো হয়তো বিভিন্নভাবে যুক্ত করতে পারেন, এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু টাকা দিয়েছেন সে ব্যাপারে কোনো তারা দ্বিমত পোষণ করছেন না। এবং এই ব্যাপারে ক্লিনটন ফাউন্ডেশনের দিক থেকেও কিন্তু বলা হচ্ছে যে টাকাটা আমরা চাইনি বা অনেকটা দেখা করে বলিনি যে দিতে হবে, এটা ভলান্টারিলি। সুতরাং এটা আপনি যে খুব দ্রুত যদি বলি, যতটুকু না তাদের নির্বাচনে এখন বড় একটা ইস্যু, ততখানি আমাদের এখানে কিভাবে হবে সেটা নির্ভর করে আমরা কিভাবে বিষয়টাকে দেখব। জনাব আহমেদ হোসেন, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের বিষয় নিয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশ সরকারের যে টানাপোড়েন সেটি কি কমেছে বা বেড়েছে? না, হিলারি ক্লিনটনের সাথে বাংলাদেশের গভর্নমেন্ট টানাপোড়েন এই কথাটা আপনি কি করে বলেন? হিলারি ক্লিনটন তো একটা পার্টির প্রার্থী, আগামী বলেছিলেন যে ডক্টর ইউনূস অনেক তার কথা বন্ধু, বলেছেন। আপনি যে আজকে এবং ক্লিনটন ফাউন্ডেশনের তিনি টাকা দিয়েছেন, অনেক কথা বলেছেন। ফরেন সেক্রেটারি যে আসছেন তিনিও তো কাদের মোল্লার ব্যাপারে প্রাইম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন ফাঁসি না দেওয়ার জন্য, তো এটা তো প্রাইম মিনিস্টার মানেননি। তার অর্থ কি এই যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে? যে সব কথাই আমেরিকা বললে আমি মানলাম, না মানলে সম্পর্ক খারাপ হয়ে যাবে? ওরা একটা প্রপোজাল দিতে পারে। এখন আজকে অনেকে বলছিলেন আগামীকাল মীর কাসেম আলীর রায় দেওয়া হবে সর্বোচ্চ আদালতে, তার আগে জন কেরি সফর, এটার সাথে কি এর কোনো সম্পর্ক আছে? এটার সাথে কোনো আদৌ সম্পর্ক নাই, এগুলো ভুয়া কথা, এগুলো ভুয়া কথা। আমরা যদি আত্মপ্রসাদ নেওয়া, ডক্টর ইউনূসের প্রসঙ্গে যদি ফিরে আসি, ডক্টর ইউনূস বাংলা এখন ডক্টর ইউনূস কেন এজেন্ডা হবে? ডক্টর ইউনূস কেন এজেন্ডা হবে? এটা কি কারণ হবে? কোন ঐতিহাসিক কারণ হবে? উনি বাংলাদেশের রাজনীতির কোন নিয়ামক শক্তি, কোন কন্ট্রোলিং পাওয়ার, পিপলস রিপ্রেজেন্টেটিভ বা কোন ভূমিকা আছে এই যে সন্ত্রাস জঙ্গিবাদের ব্যাপারে? কিন্তু তিনি তো আসলে বাংলাদেশের একজন এমন একজন সিটিজেন যিনি আসলে আমরা দেখেছি এবার অলিম্পিকে তিনি টর্চ। না, এতে আমি গর্ববোধ করতে পারি, কিন্তু এই গর্ব আমার সম্পদ হতে পারে, কিন্তু এই সম্পদ বাংলাদেশের কোনো কাজে লাগে না। বুঝছেন না? এই যে গর্বের জন্য মানুষ কত কিছু করে, সবকিছু তো গর্বের জন্য। আমরা গর্ব করি, আপনাকে নিয়ে আমরা প্রাউড করি, প্রাউড করবো তাকে নিয়ে। আমি আপনাদের কোনো কাজে লাগি না, সেটি তো কাজে লাগবে। ডক্টর ইউনূস আমাদের এক জিনিস নন। এই যে আপনি কাজ করছেন, আপনি কন্ট্রিবিউট করতেছেন, আপনি কথা দিয়ে বক্তব্য দিয়ে আমাদের হেল্প করতেছেন, আমাদেরকে লাইন আপ করাচ্ছেন, আমাদেরকে কোন লাইনে বক্তব্য দিতে হবে আমাদের কাছ থেকে কথা বের করছেন, জাতিকে জানাচ্ছেন, এটা আপনি হেল্প কন্ট্রিবিউট করছেন না, এটা কন্ট্রিবিউট। সুতরাং জন কেরির আগমনটাই হচ্ছে একটা বার্তা। আচ্ছা, বুঝছেন? এবং এটা আপনাকে পাকিস্তান ছাড়া তার কোনো ফ্রেন্ড নাই। মোশাররফ ভাই, আপনি না, এখানে আহমেদ ভাই অত্যন্ত সম্মানিত একজন রাজনৈতিক কর্মী। আমরা মনে করি যে দেশের প্রতি, বাংলাদেশের প্রতি একটা দায়িত্ববোধ থাকা উচিত। এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ব্যাপারে কিন্তু বিএনপির পক্ষ থেকে করা যাবে না এটা কিন্তু বলা হয়নি।
বলা হয়েছে যে বাংলাদেশের সুন্দরবন একটা, এটাকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সুন্দরবনের যে ক্ষতিটা হবে, উনি বলেছে বাংলাদেশের এর চেয়ে যেখানে কম ক্ষতি হয় সেই জায়গায় স্থানান্তরিত করে কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার জন্য। মোশাররফ ভাই, আপনি কি প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে দেখেছিলেন? আমি ফুল দেখেছি। বেগম জিয়া অবশ্য পরে বলেছেন যে তার কোন কোন কথার জবাব মানে দেয়া হয়নি, কিন্তু আমি কিন্তু প্রেস কনফারেন্সে দেখে আমার কাছে মনে হচ্ছে যে বেগম জিয়ার উত্থাপিত প্রায় সবকটি বিষয়। আমি বলি, আমি নিজে শুনেছি। আপনাকে একটা কথা বলি, আপনাদের সাংবাদিকেরও একজন সাংবাদিক এই প্রশ্নটি করেছিল। আপনি ওখানে বলা হয়েছে যে 15% বাংলাদেশের অংশগ্রহণ থাকবে, 15% ইন্ডিয়ার সরকারের অংশগ্রহণ থাকবে, 70% এক্সিম ব্যাংক লোন দেবে, কিন্তু আপনার গ্রান্টার হতে হবে বাংলাদেশকে। খালেদা জি এই প্রশ্ন উত্থাপন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তো এটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন অজ্ঞতাবশত কেউ কেউ এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তিনি বলেছেন গ্যারান্টার হওয়া মানে তো বিনিয়োগ করা নয়, কোন কারণে যদি কোম্পানি ব্যর্থ হয় তখন ক্ষতিপূরণের প্রশ্ন আসবে। না, এটা হলো আমার দেশে, না আমার দেশে আপনি যদি আপনি কখনো ব্যবসা করলে আপনাকে তো যদি আপনি বিনিয়োগ না করলে আপনার সহযোগী আপনার গ্যারান্টার তো হতে হবে। আমার ব্যবসা 50% কেন হবে? আমি 15% ইনভেস্ট করে আমি কেন 50% ব্যবসা দেব? কারণ আপনি 50% এর মালিকানা তো। কারা? 50% মালিকানা তো। কিন্তু আমি কি লাইবিলিটি 70% এর আমি লাইবিলিটি দেব? আপনি 70% এর লাইবিলিটি নিচ্ছেন না তো, লাইবেল তারাই। আমি গ্যারান্টার। আমি তো গ্যারান্টার। 1 টাকা ধার না নিয়েও গ্যারান্টার হতে পারে না। আমি কেন গ্যারান্টার হব? যদি আপনার একটা বিজনেস ইন্টারেস্ট থাকে, কারণ এই বিদ্যুৎ আপনি কিনছেন মোশাররফ ভাই, এটা যে কোনো বিজনেস থেকে আপনি চিন্তা করে দেখেন। কিন্তু আপনি এখানে কেনার ক্ষেত্রে কিন্তু আপনি একটু এখানে ব্যাপারে এই প্রশ্নের জবাব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেননি। এখানে আমাদের পার ইউনিট 8 টাকা 85 পয়সা করে দাম নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন দেয়া হয়েছে না, প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন 8 টাকা 85 মানে 8.85 টাকা করে, মানে 8 টাকা 85 পয়সা নির্ধারণ করা হয়েছে। যে বেগম জিয়া যে বক্তব্য দিয়েছেন তার সম্পূর্ণ অসত্য কথন। তিনি বলেছেন এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারিত হবে কয়লার দামের উপর ভিত্তি করে। মানে এটা এখনো ডিসাইডেড হয় না। আপনি উত্তরটাকে মিথ্যা বলেন, আপনি কেন বলছেন উত্তর দেন নাই? বেগম জিয়া বলেছেন উত্তর দেন নাই। না, আমি বলি উত্তর দিয়েছেন, আপনি বলেন না। আমি সেম বলি, সেম আপনি পায়রা যেই বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে সেখানে 3 টাকা কত পয়সা আছে, এখানে কেন 8 টাকা হবে? পায়রা বিদ্যুৎ কোথায়? মানে আমাদের আমদানিকৃত কয়লা আর নিজস্ব কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দামের মধ্যে ডিফারেন্স হবে। এখানে যে বোঝাটা যাচ্ছে যে আমাদের এখানে আপনার যতটুকু আমরা বুঝতে পারছি যে কয়লাটা ইন্ডিয়া থেকে আসবে, কারণ ইন্ডিয়া থেকে আসবে। হ্যাঁ, ইন্ডিয়ার কয়লা হলো বিশ্বের সবচেয়ে নিম্নমানের কয়লা। আপনি তো কয়লাটা দামটা হতে পারে, আপনি কয়লা আপনি তুলতে দেন না। ফুলবাড়িতে আহমেদ ভাই বাধা দিয়ে আছে, ফুলবাড়ি দিয়ে হচ্ছে। কোথায়? ফুলবাড়ি কয়লাতে 250 বড় প্রক্রিয়া, এবং সেটা ওপেন পিট না, সেটা হচ্ছে যে ডিপ শেফট মাইনিং। সেটা 125x2 দুইটা ইউনিটে বিদ্যুৎ কেন্দ্র, 250 মেগাওয়াট। হ্যাঁ, 125x2 দুইটাতে করা হচ্ছে। কিন্তু সেইটা তো আপনি তো কয়লা তুলতে দেন না, আপনি বিদেশ থেকে। এবং সেই কয়লার মান এবং বাংলাদেশের আমাদের যে এই কয়লার মান বিশ্বের মধ্যে অত্যন্ত ভালো কয়লার মধ্যে অন্যতম একটা। না, তা তো বলতে এই ভালো কয়লা আপনি তুলতে দিচ্ছেন না। আপনি ভালো পয়েন্ট উঠিয়েছেন। না, আমি ভালো পয়েন্ট তুলি, কিন্তু আমি এই পয়েন্টটা তুলতে চাই যে আপনি এত বিরোধিতা সত্ত্বেও আপনি রামপাল করতে যাচ্ছেন, আমাদের নিজস্ব কয়লা যেটি ফুলবাড়িতে রয়েছে সেটি আপনি করবেন না কেন? এদিকে কি আপনি একটা ভালো পয়েন্ট, আপনি শুধু সাংবাদিক, ভালো ব্যবসায়ীও, আপনি ব্যবসা ভালো বুঝেন। ব্যবসা ভালো বুঝে, কারণ এটা আপনার পক্ষে গিয়েছে, আপনি এটা বিরোধী দিয়ে আপনি কোনো কোম্পানির ডাইরেক্টর হলে আপনি বুঝতেন। সিরিয়াল আজকে বাংলাদেশের প্রফেসর শামীম রেজার কাছে জানতে চাইবো যে যারা কুইক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র সময়, যে আপনার কাছে আসবো, যে বিদ্যুৎ কেন্দ্র সময় যারা একসময় সমালোচনা করেছেন, তারা জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতির বিষয়টি সামনে এনেছিলেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হলে আমাদের কয়লা দিয়ে বিদ্যুৎ করতে হবে। আজকে আমরা তেলগ্যাস বিদ্যুৎ কেন্দ্র তাদের কাছ থেকে শুনলাম যে তারা আসলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হতেই দিতে চান। আপনি বিষয়টি কিভাবে দেখতে চান? না খালেদা, আমি কোনোভাবেই সায়েন্টিফিক এই ডিসকাশন আনতে পারবো না। এটা বৃহৎ ব্যাপার, আমার সেই দক্ষতা বা সেই ইয়েও নাই, পেশাদারিত্ব নাই। কিন্তু আমি যেটুকু বুঝি যে কোনো উন্নয়ন পরিকল্পনা তো একটা ক্ষতিকর দিক থাকেই। আপনি তো একটা কিছুর বিনিময়ে এটা করছেন, এবং সেক্ষেত্রে আপনি আপনার প্রফিটের বিষয়টা দেখেন যে ওই ক্ষতির বিনিময়ে আপনি কি পরিমাণ দীর্ঘমেয়াদী লাভবান হবেন। সেটা সামাজিক অগ্রগতি হতে পারে, অর্থনৈতিক উন্নয়নও সেটা হতে পারে। এখন যে কনসার্নটা হচ্ছে সেটা পরিবেশকে রেখে তার সর্বনিম্ন ক্ষতি করে আমরা কিভাবে এগোবো, এই জায়গাটা যদি আমরা স্থির হই, আমার মনে হয় যে একেবারে সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত আমাদের এই বিষয়গুলোতে নিতে হবে। এখন আপনি কি পদ্ধতিতে উত্তোলন করবেন, একেবারে পুরো উন্মুক্ত পদ্ধতিতে করবেন নাকি সে বদ্ধ পদ্ধতিতে করবেন, যেটা নিয়ে খালেদা আপনিও মনে আছে যখন সাংবাদিক ছিলেন রিপোর্ট করেছেন এই বিষয়টা নিয়ে। এখন এই আপনি যে প্রসঙ্গগুলো বলছেন সেটা আমাদের সম্ভবত একটা আলোচনার পরিবেশ বা সিদ্ধান্ত হয়তো লাগবে, আজ হোক কাল হোক, এবং বোঝানোর একটা বিষয় আছে। আমি খুব
পুরনো একটা উদাহরণ দিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করি। ধরুন এই যে কাপ্তাই প্রকল্পটি, এটা যখন 58 সাল বা 60 সালে করা হয়েছে, কারোর সঙ্গে কি আলোচনা করা হয়েছিল? ওই জনগোষ্ঠী কি জানতো? যারা ওখান থেকে উচ্ছেদ হয়েছে, যখন পানি ভরে গেছে পুরো জায়গাটা, আমরা যেগুলো পড়েছি জেনেছি, এবং সেটা দীর্ঘমেয়াদে একটা রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। এর বড় কারণ হচ্ছে তারা ওই উপরের দু একজন এলিটের সঙ্গে আলাপ করেছেন, হয়তো রাজাদের সঙ্গে আলাপ করেছেন, তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন। ওই যে মানুষগুলো, তাদের সঙ্গে সেখানে আলাপ হয় না। তারা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এখন এই কয়লা কি পদ্ধতিতে তুলবো, কিভাবে ব্যবহার করব, সুন্দরবনের পাশে করলে কতটুকু ক্ষতি হবে বা লাভ হবে, আমি মনে করি যে স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনাকে তো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। কিন্তু প্রফেসর শামীম, আপনার কাছে কি মনে হয় যে স্থানীয় যারা স্টেক হোল্ডার আছেন তারা মতামত দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দল দিয়ে প্রভাবিত মতামত দেন না? এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি একটু আগে কিন্তু একটা কথা বলছেন যে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন ডেকেছেন, দেখেন এখনকার পরিস্থিতিতে নিঃসন্দেহে একটা লাইভ প্রেস কনফারেন্স হচ্ছে। অবশ্যই সরকার প্রধান হয়তো চাইবেন যে তাকে এমন কোনো বিব্রতকর প্রশ্ন কেউ করুক, এমন লোক হয়তো সেখানে থাকবেন না। এটা তাদের নিজস্ব ব্যবস্থার ব্যাপার, কিভাবে কাদেরকে তারা ডাকবেন। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে এই আলোচনায় আপনি যদি এক ধরনের অলিখিত কনসেনসাস তৈরি করেন, আমি আবারও বলছি এটা হচ্ছে সরকার করে দিচ্ছে তা কিন্তু আমি একবারও বলছি না, যেটা গণমাধ্যম, সরকারি নীতি যে মতের প্রতিফলন, এবং যদি বলেন যে জনগণের একটা অংশ, এই কনসেনসাস যদি এইভাবে অলিখিতভাবে তৈরি হয় তাহলে কিন্তু আপনি আলোচনা করতে পারবেন না। আলোচনা সেখানে পরিবেশ তো তৈরি করতে হবে। সরকার যদি মনে করেন যে এখানে একেবারে সবচেয়ে কম ক্ষতি হবে, যেটা প্রধানমন্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করলেন, ঠিক আছে, আমরা তার উপর আস্থা রাখতে চাই, কিন্তু সে আস্থার জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা হলে যে